আচ্ছা আচ্ছা, স্টার্ট করছি আমরা আজকে অ্যানথ্রোপোলজি অপশনালের তোমাদের ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস। ফার্স্টে হচ্ছে তোমাদের যার যা ডাউট আছে রিগার্ডিং অ্যানথ্রোপোলজি অপশনাল রিলেটেড তোমাদের যার যা ডাউট আছে সেটা বলবে। প্লাস তারপর আমরা একটু সিলেবাসটা অ্যানালিসিস করব। WBCS ইউপিএসসি দুটো এক্সামের একটু সিলেবাস নিয়ে আলোচনা হবে, কতটুকু সেম আছে কতটুকু ডিফারেন্স আছে। প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে নোটগুলোকে ফার্দার আমরা নেক্সট ক্লাসগুলোতে কিভাবে কি আলোচনা করব, কিভাবে কমপ্লিট হবে, শিডিউলটা আমি ভালো করে একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের গ্রুপে পাঠানো আছে, আর একবার একটু ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা বলো, কারোর কোনো ডাউট আছে রিগার্ডিং অ্যানথ্রোপোলজি অপশনাল? আমাকে আগে এটা বলো যে তোমরা অ্যানথ্রোপোলজি কেন চুজ করেছো? অনেক তো অপশনাল সাবজেক্ট আছে, অ্যানথ্রোপোলজি কেন? আমি তো চুজ করেছি, প্রথম কথা আমার মনে হলো অ্যানথ্রোপোলজি আমি মুখস্থ করতে পারবো, একটু ইন্টারেস্ট রয়েছে ওই বিবর্তন, মানুষ কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলো। হিস্ট্রি জিওগ্রাফি থেকে তো বেটার মনে হয়েছে, কারণ ওগুলো আমার দ্বারা হবে না। 50% নিজের উপর ভরসা, 50% জানি তুমি ভালো পড়াও, তোমার উপর কনফিডেন্স হয়েছে, তাই আমি নিলাম, নইলে আমি হয়তো নিতাম না। দেখলাম তুমি ঠিকঠাক পড়াও, জানি তুমি কভার করে দেবে, তো এটাও ভরসা ছিল। এই দুটোই আমার কারণ। আচ্ছা আচ্ছা, এমনি নিজেরও ইন্টারেস্ট আছে তাই তো? নিজের ইন্টারেস্টও আছে তো? আর বিবেক বাসবের বইটাও আমি কিনেছিলাম, আমি দেখেছি উনি এত ভালো ভাষায় লিখেছেন, মানে পড়তে অসুবিধা হবে না। একদম একদম, অনেক বই আছে অ্যানথ্রোপোলজির, বাট বিবেক বাসমে স্যার যেভাবে লিখেছেন ওনার মতো সহজ ভাষায় অ্যানথ্রোপোলজি আর কেউ লেখেনি, এত সুন্দর, মানে যা হ্যাঁ মনে হলো মুখস্থ করে নিতে পারবো এমন। একদম একদম, মানে কোনো কঠিনই না, মানে ওনার লেখা নোটগুলো মানে এমন কোনো টপার নেই যে পড়েনি ওই বইটা। প্লাস উনি এত সুন্দর সহজ ভাষায় লিখেছে, আমি তো ওই জন্য স্টুডেন্টদের বলি আর কিছু পড়ো না পড়ো, অ্যাটলিস্ট বিবেক বাসমে স্যারের বইটা সবার পড়া উচিত প্রথমবারের জন্য অন্তত। খুব ভালোভাবে ক্রিস্প করেছে, কোয়েশ্চেন গুলো রিপিট হয়েছে, কোয়েশ্চেনের নাম্বার দিয়েছে, এত ভালোভাবে ক্রিস্প করেছে এই জন্য। একদম, ওখানে ওই বইটাতে ফুল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো থাকে পুরো, একদম একদম সেই লাস্ট যত 15-20 বছরে যত কোশ্চেন এসছে প্রত্যেকটা কোশ্চেন উনি কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে লিখে দিয়েছে, যেটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের প্রবলেম হয় বুঝতে, যে আমরা নোট তো পাচ্ছি বাট নোটটাকে কিভাবে অ্যান্সার ফরম্যাটে লিখবো, কিন্তু সেইটা উনি খুব সুন্দরভাবে বইটায় বুঝিয়েছেন। তো যাদের একদম নলেজ নেই প্রথমবার পড়বে, আমি সবসময় বলি যে বেসিক নলেজ তৈরি করার জন্য, অনেকে জিজ্ঞেস করে কোন অপশনাল নেব, তাদের ক্ষেত্রেও প্রথমবার যে কি নেব সেটা বোঝার জন্য, সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার জন্য বা একটু কিছু পড়ে দেখার জন্য বিবেক ওয়াসমে স্যারের বইটা বেস্ট। অন্তত যারা এখনো অব্দি কনফিউশনে থাকে যে কোনটা নেব বুঝতে পারছি না, তাদের অন্তত বিবেক ওয়াসমে স্যারের বইটা পড়লে কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আমি নিজেও, আমারও স্টার্টিং ওই বইটা দিয়েই ফার্স্ট, ভীষণ সুন্দর বইটা। আচ্ছা, নম্রতার কারণ কি অ্যানথ্রোপোলজি অপশনাল নেওয়ার? হ্যাঁ দিদি, বল। বলছিলাম আমার তো একই সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল, তোমার উপরে ভরসা, আর সেরকম কোনো গাইডেন্স আমার মনে হয় না, মানে সম্পূর্ণ তোমার উপরই আর কি এটা। আর এমনিতেও অ্যানথ্রোপোলজিতে আমার আগ্রহ আছে, সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। সেরকম কোনো বই নেই, হ্যাঁ, আর এখনো পর্যন্ত কোনো বই কেনা হয়নি, তো আমি মনে করছি যে এই যে তোমার এখানে শুরু করার পর বই কিনবো আর কি। ঠিক আছে, এখন শুধুমাত্র যদি কিছু কেনো শুধু বিবেক ওয়াসমে স্যারের বইটাই কিনবে, আর বাকি যা কোচিং এ নোট দেওয়া হবে আমি নোটটা পাঠিয়ে দেবো। এই সপ্তাহের নোটটা আমাকে দিয়ে দিয়েছে যিনি নোটটা বানাচ্ছে আর কি, আমি তো বানাচ্ছি না। তো উনি আমাকে এই সপ্তাহের যে প্রথম আগামীকাল থেকে আর কি মঙ্গল বুধ বৃহস্পতিতে যে ক্লাসটা করাবো তার নোট প্রোভাইড করে দিয়েছে, ওটা আমি গ্রুপে তোমাদের পাঠিয়ে দেবো পিডিএফটা। উনি সেকশন ওয়াইজ আর কি দিচ্ছে, তো সেইভাবেই আমি পাঠিয়ে দেবো, সেইভাবে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা অপেক্ষা করতে পারো। এখন আপাতত যদি মনে করো যে পিডিএফ থেকে পড়বে, ওগুলো একটা একসাথে করে মার্চ পিডিএফও বেরোবে, এবার সেটা বেরোতে অনেকটা টাইম লাগবে, যতদিনে তোমাদের কোর্স কমপ্লিট হবে বা পেপার 1 যখন কমপ্লিট হবে, উনি পেপার 1 এর নোট কমপ্লিট করে দেবে, তখন পেপার 1 এর জন্য একটা মার্চে একটা পিডিএফ বেরোবে, এবার সেটা বেরোতে একটু টাইম লাগবে, যার জন্য উনি আমাকে উইকলি বেসিসে যেভাবে দিচ্ছে আমিও তোমাদের ওভাবে উইকলি বেসিসে গ্রুপে পাঠিয়ে দেবো নোটগুলো। তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, পরপর বাইন্ডিং করলে একই ব্যাপার হয়ে যাবে, এমন কিছু অসুবিধা হবে না। আর যদি মনে করো অপেক্ষা করে এখন পিডিএফ থেকে পড়বে আর পরে হচ্ছে একসাথে মার্চ পিডিএফটা দিলে একসাথে করে প্রিন্ট করবে, তাও করতে পারো, সেটা তোমাদের চয়েস, অসুবিধা নেই কিছু। উনি ভালোই লিখছে নোটগুলো, ভালোই লাগলো আমার দেখে, বেশ সহজ ভাষাতেই স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাষাতেই লিখেছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেরকম ভাবেই লেখা। তাও যদি একান্তই পড়ে কোথাও অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, সেটার জন্য আমি আছি, যদি মনে হচ্ছে যে দিদি কোনো জায়গা নোটের বুঝতে পারছি না বা এটা কি করা যেতে পারে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় নোট পড়ে, আমি আজকে তোমাদের দেখাবো ওখানে স্ক্রিন শেয়ার করে, আমার মনে হয় পাঠানো আছে কিনা দেখতে হবে টেলিগ্রামে, যদি থাকে আমি তাহলে দেখিয়ে দেবো, নালে গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে নিও। আচ্ছা,
আর তার সাথে হচ্ছে তোমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে, আমি আজকে তোমাদের ক্লাসে সিলেবাসটা তো বুঝিয়েই দেবো, তার আগে কারোর কোনো ডাউট আছে, প্রশ্ন আছে, থাকলে বলবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং অ্যানথ্রোপোলজি অপশনাল, জিজ্ঞেস করে নেবে, আমি বলে দেবো। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন নেই তো, ডাউট নেই আপাতত, তাহলে আমরা সিলেবাসটা থেকে স্টার্ট করছি। হ্যাঁ, সিলেবাসের বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে স্টার্ট করছি। আচ্ছা, একটুখানি ওয়েট করো, আমি তোমাদের গ্রুপে কি সিলেবাসের পিডিএফ পাঠিয়েছিলাম, আমাকে একটু বলবে। না দি, আচ্ছা, আমি না পাঠানো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা সিলেবাস যেটা আমি কম্পারিজন পিডিএফটা বানিয়েছিলাম ওটা আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের। সেন্ড, কারণ ওটাতেই বেস্ট উপায়ে লেখা আছে, আদারওয়াইজ এমনি নর্মাল সিলেবাস করে তো অনেক জায়গাতেই পাঠানো আছে, বাট ওটাতে সুন্দর কম্পারিজনটা আছে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা পাশাপাশি রেখে। এই পিডিএফটা যেটা গ্রুপে পাঠিয়েছি, এই পিডিএফটার শেষের দিকে আসতে হবে, শেষের দিকে একটু নিচের দিকে নামো, যেখানে এই যে অ্যানথ্রোপোলজি অপশনাল শুরু হবে, জিএস পেপার 4 এর পরেই অ্যানথ্রোপোলজি শুরু হবে, ওখানে মানে ফুল ইউপিএসসি সিলেবাসের সাথেই রয়েছে ওটা কম্পারিজন পিডিএফটা। ওটার শেষের দিকে রয়েছে অ্যানথ্রোপোলজি অপশনালের কম্পারিজন ডাব্লিউবিসিএস এর সাথে। আগে আমি ইউপিএসসি টা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি ডাব্লিউবিসি, আমি বেশি ডিটেলে যাচ্ছি না, বাট যেটুকু তোমাদের জানতে লাগবে যে কিভাবে আমরা ফার্দার প্রসিড করব এটা, প্লাস তার সাথে হচ্ছে এই আগে সিলেবাসটা বোঝাবো, তারপর তোমাদের যে ইয়েটা দিয়েছি, শিডিউলটা দিয়েছি, শিডিউলটা কি অনুসারে চলবে সেটা বুঝিয়ে দেবো, তার সাথে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আজকে একটু দেখবো নোটসের সাথে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের জন্য এক সেকেন্ড, ওটা আমি তোমাদের পরে পাঠাচ্ছি, এখন এই মুহূর্তে বোধহয় টেলিগ্রাম চ্যানেলে পাঠানো আছে, তোমাদের গ্রুপে বোধহয় পাঠানো নেই। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, ওয়েট। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ দি, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই পিডিএফটারই তোমাদের, যদি পিডিএফ খুলতে পারো কোনো অসুবিধা, না খুলতে পারলেও অসুবিধা নেই, স্ক্রিনে দেখতে পাচ্ছ যেহেতু অসুবিধা হবে না। আচ্ছা, এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যানথ্রোপোলজি অপশনাল তোমাদের পেপার 1, ঠিক আছে, পেপার 1 কি বলছে, এক সেকেন্ড। পেপার 1 এর ফার্স্ট যেটা আসছে 1.1 এ মিনিং, স্কোপ এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। মিনিং, স্কোপ এন্ড ডেভেলপমেন্ট, এটার মানে কি, আমরা এই যে প্রথম তিনটে টপিক রয়েছে 1.1, তারপরে রয়েছে 1.2 যেটা রিলেশনশিপ, আর 1.3 মেন ব্রাঞ্চেস, এই তিনটে নোট আমি আজকে পাঠিয়ে দেবো, ওটা রেডি হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছে আমাকে। তো প্রথম যে টপিকটা আমরা কালকের ক্লাসে পড়বো, দ্যাট ইজ হচ্ছে অ্যানথ্রোপোলজির মানে কি, কোথায় কোথায় কাজ করা যায়, উন্নতি কোথায় কোথায়, মানে ডেভেলপমেন্ট কোথায় কোথায় হয়েছে অ্যানথ্রোপোলজি, সেগুলো। রিলেশনশিপ উইথ দি আদার ডিসিপ্লিন, সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, লাইফ সায়েন্স, মেডিকেল সায়েন্স, আর্ট সায়েন্স, হিউম্যানিটি। ডিসিপ্লিন মানে অন্যান্য সাবজেক্টকে ডিসিপ্লিন বলা হয়ে থাকে, তো অ্যানথ্রোপোলজির কি সম্পর্ক থাকে তার অন্যান্য সাবজেক্টের সাথে, সেগুলো, যেরকম অ্যানথ্রোপোলজি অ্যাকচুয়ালি সমস্ত সাবজেক্টেই হেল্প করে থাকে, সামাজিক সায়েন্স যেগুলো রয়েছে বা বিহেভিয়ারাল সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, লাস্টের দিকে এইগুলোর আমরা অ্যাপ্লাইড ভার্সন পড়বো। লাস্টের যে সিলেবাসটা রয়েছে ওখানে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বলে একটা সেকশন আছে, যে এটা তো গেল থিওরি পোর্শন, 1.2 ইজ ইকুয়ালস টু থিওরি। এইবার এই থিওরির ওপর বেস করে অনেক অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বর্তমানে যেটা কোথা থেকে পাবো আমরা, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হয়ে থাকে ম্যাক্সিমামটা। তো এমনি আমরা বইয়ে যেটুকু স্ট্যাটিক দিয়েছে সেটা তো পড়বোই, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করেও এটা এসে থাকে। 1.3 তে বলছে মেইন ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড দেয়ার স্কোপ অ্যান্ড রেলিভেন্স। এইবার প্রথমটা কি পেলাম, অ্যানথ্রোপোলজি কি, কোথায় কাজ করতে পারে, কিভাবে উন্নতি হয়েছে। পরেরটা অন্য সাবজেক্টের সাথে সম্পর্ক কি, কিভাবে অন্য সাবজেক্টকে হেল্প করছে। তারপরেরটা আসছে মেইন ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি। এই অ্যানথ্রোপোলজির মধ্যে অনেক রকম ব্রাঞ্চ আছে, অনেক রকম ভাগে ভাগ করা রয়েছে অ্যানথ্রোপোলজিকে, যেমন সোশিও কালচারাল রয়েছে, বায়োলজিক্যাল রয়েছে, আর্কিওলজিক্যাল রয়েছে, লিঙ্গুইস্টিক রয়েছে। এটা
অন অ্যান অ্যাভারেজ ছোট ভাগ, মানে এমন নয় যে খুব টোটাল ভাগটা রয়েছে, ঠিক আছে, এটা অল্প ভাগে রয়েছে, কিন্তু এটার আরো অন্যান্য ভাগও রয়েছে, সেগুলো আমরা দেখবো, যেমন ট্রাইবাল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তোমার আরেকটাকে কি বলা হয়ে থাকে, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি রয়েছে, এরকম অনেকগুলো আরো ভাগ ভাগ থাকে। বাট এটাকে ওভারঅল যদি আমরা ভাগ করি, সামাজিক এবং সাংস্কৃতিক, বায়োলজিক্যাল মানে যেটা সায়েন্সের ওপর বেস করে, বায়োলজির ওপর বেস করে হয়েছে, বা আর এটাকে ফিজিক্যালও বলা হয়, এটা কিছু কিছু জায়গাতে এটাকে ফিজিক্যালও বলা হয়ে থাকে, ফিজিক্যাল, ঠিক আছে, এটা ফিজিক্যাল নামেও থাকে। আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি কোনটাকে বলা হচ্ছে, যেখানে আমরা আর্কিওলজি মানে প্রত্নতাত্ত্বিক যে এভিডেন্স গুলো রয়েছে তার উপর, যেটা কিনা হিস্ট্রির সাথে কানেক্টেড হয়, হিস্ট্রির সাথে খুব ইম্পর্টেন্ট, যেটা এই যে সোশিও কালচারালটা না, এটাও খানিকটা ওই আমাদের ঋগ বৈদিক টাইম পিরিয়ডের যেগুলো রয়েছে সেই সময় সমাজ কেমন ছিল, কালচার কেমন ছিল, ফ্যামিলি, কিনশিপ, ম্যারেজ, রিলিজিয়ান, এই টাইপের টার্মগুলো মানে ওই সময় এবং এখনের দুটোকে মিলিয়ে থাকে। বিএড যেটা রয়েছে বায়োলজিক্যাল, এটা আমাদের বায়ো সায়েন্সের মতো বা বলতে পারো বায়োলজির মতো, মানে ক্লাস 9-10 যেরকম সায়েন্স পড়েছি, সেল ডিভিশন, ক্রোমোজোমাল অ্যাবারেশনস, এইগুলো ডিএনএ, এই টাইপের জিনিসপত্র থাকে। আর হচ্ছে আর্কিওলজিক্যাল যেটা, সেটা হিস্ট্রির একদম বেসিক হিস্ট্রি, মানে সেই প্রত্নতাত্ত্বিক টাইম পিরিয়ডে যেগুলো ছিল, যেমন হচ্ছে প্যালিও, পুনাম দালালের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, পুনাম দালালের ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার যে জায়গাটাতে ছিল, ঠিক সেই রকম, এক সেকেন্ড দাঁড়াও, পুনাম দালালের ফার্স্ট চ্যাপ্টারটা ঠিক যেরকম ছিল, সেকেন্ড চ্যাপ্টারটা যেরকম ছিল আমাদের সেই প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তারপরে হচ্ছে পরে ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মেগালিথিক কালচার, চোলাদের সময় সেই মেগালিথিক কালচার ছিল সাউথ ইন্ডিয়ার, এইগুলো আসে হচ্ছে আর্কিওলজির মধ্যে। আর তারপরে আসে লিঙ্গুইস্টিক মানে ভাষাগত অ্যানথ্রোপোলজি, ভাষার উপর বেস করে অনেক রকম অ্যানথ্রোপোলজির ভাগ রয়েছে, বাট সেটা খুব ছোট্ট টপিক, আবারও বলে দিচ্ছি, দিস ইজ ভেরি শর্ট ইন ইউপিএসসি সিলেবাস। বেসিক্যালি অ্যানথ্রোপোলজিতে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি অনেক আছে, বাট ইউপিএসসি সিলেবাসে পার্টিকুলারলি আমাদের এক্সামের জন্য যেটুকু পড়তে হয় সেটা খুবই ছোট, সেই তুলনায় বাকি সেকশনসটা যেমন সোশিও কালচারাল আর বায়োলজিক্যাল, এই দুটো হচ্ছে মেজর সেকশন। আর্কিওলজিও মোটামুটি ছোট, এবং আর্কিওলজির ম্যাক্সিমাম পার্টটা পড়ে হচ্ছে পেপার 2 এর মধ্যে, পেপার 2 এর মধ্যে আর্কিওলজি পড়ে, পেপার 1-এও পড়ে খুব সামান্য 1.8, শুধুমাত্র 1.8 আর্কিওলজি এখানে পড়ছে, আর বাকি টোটালটাই ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ আর্কিওলজি জানতে হয়, লিঙ্গুইস্টিকটাও অল্প জায়গা ধরে। এইবার এইখান থেকে পড়া হয়ে গেলে আমরা নেক্সট উইকে চলে যাব, এই 1.4 থেকে বাদ দিয়ে দেবো, কেন ওটা হচ্ছে ফিজিক্যাল, আমরা আগে সোশিও কালচারালটা পড়বে। এইবার চলে আসবো আমরা 2 নাম্বার পয়েন্টে, 1.7 অব্দি আসে হচ্ছে ফিজিক্যাল, তারপর 1.8 থাকে হচ্ছে আর্কিওলজিক্যাল, এগুলো আমরা পরে পড়বো, আমরা সেকশন ওয়াইজ করি, সিলেবাসে না সেকশন ওয়াইজ নেই, সিলেবাসে একটু আপ ডাউন করা আছে। এইবার এইখান থেকে হয়ে গেলে এই 2 নাম্বার 2.1 থেকে শুরু হয় হচ্ছে সোশিও কালচারাল, এই 2.1 থেকে স্টার্ট হচ্ছে সোশিও কালচারাল, ঠিক আছে। এইবার কি বলছে, দ্য নেচার অফ কালচার, নেচার অফ কালচারে কি বলছে, প্রথম যে পয়েন্টটা এটা আসে 2.1, তারপরেরটা আসে 2.2 তে দ্য নেচার অফ সোসাইটি, তারপর 2.3 তে আসে ম্যারেজ, 2.4 এ আসে ফ্যামিলি, ব্যাস ফ্যামিলি, 2.5 এ আসে কিনশিপ, হ্যাঁ এই অবধি হচ্ছে টোটালটা সমাজ, সমাজ রিলেটেড। প্রথমটা হচ্ছে সংস্কৃতি কাকে বলে, এর কনসেপ্ট কি রয়েছে, বৈশিষ্ট্য কেমন আছে, এর ভেতর অনেক টার্ম পাবো আমরা, এথনোসেন্ট্রিজম, কালচারাল রিলেটিভিজম, এইগুলোর পার্থক্যটা কি রয়েছে, মানে কেউ থাকে নিজের কালচারের প্রতি ভীষণ ডেডিকেটেড, অন্যের কালচারকে ছোট করে, যেমন ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে প্রচুর করেছে আমরা দেখেছি, আবার কেউ থাকে সমস্ত কালচারকেই সম্মান করে, দুটোকে সাইড বাই সাইড নিয়ে চলে, এরকম কনসেপ্ট গুলো দেখবো। সমাজ, তারপরে আসছে দ্য নেচার অফ সোসাইটি, সমাজের প্রকৃতি কেমন, সমাজের ডেফিনেশন কি আছে, সোসাইটি বলতে কি বোঝায়, সোসাইটি আর সংস্কৃতির মধ্যে পার্থক্য কি, সামাজিক ইনস্টিটিউশন যেমন ধরো ফ্যামিলি, ম্যারেজ, স্কুল, কলেজ, দিজ অল আর সোশ্যাল ইনস্টিটিউশন, এগুলো সম্পর্কে পড়বো। সোশ্যাল গ্রুপ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, তো সমাজে বেশ কিছু লেয়ার আছে, এই যে আমরা পড়েছি না সেই যে ইসের সময় বৈদিক হিস্ট্রির সময়, তো সেই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন গুলো এখানে দেখবো। সো এই জায়গাটা না কিছুটা অ্যাকচুয়ালি আমাদের হিস্ট্রির সাথে কানেক্টেড হবে, হিস্ট্রিতে আমরা বৈদিক পিরিয়ডে, ভেদিক এজে আমরা এগুলো পড়েছি কিছুটা, ইভেন 2.3 তেও যে ম্যারেজ সম্পর্কে দিয়েছে যেরকম, সেই টাইপের টার্ম গুলো আমরা হিস্ট্রিতে পেয়েছি, যেমন মনে করে দেখো অনুলোম বিবাহ, তারপর প্রতিলোম বিবাহ, তারপর এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, এই টার্মগুলো আমরা হিস্ট্রি পড়ার সময় পেয়েছিলাম, তো সেটাই বলেছে এখানে, যেমন ডেফিনেশন, ইউনিভার্সালিটি, এর কি ইয়ে রয়েছে, কোথায় কোথায় ম্যারেজ সম্পর্কে কি কি রয়েছে, ম্যারেজের নিয়ম কি কি আছে, লজ বলতে ম্যারেজের নিয়ম, ঠিক আছে, কত ধরনের বিবাহ আছে, টাইপ অফ বিবাহ, এরপর আছে বিয়ের কারণটা কি, বিয়ে কেন মানুষ করে, ফাংশনস অফ ম্যারেজ, ম্যারেজকে কিভাবে রেগুলেশনস, কিভাবে রেগুলেট করা যেতে পারে, এবং পেমেন্ট, এই যে ধরো ব্রাইড ওয়েলথ দেওয়া হয়, ডাউরি দেওয়া হয়, এগুলো ম্যারেজের মধ্যে হচ্ছে পেমেন্টের মধ্যে পড়ছে। সো 2.3 তে আমরা কি কি পাচ্ছি, ম্যারেজ রিলেটেড সমস্ত ইনফরমেশনস পাচ্ছি।
তারপরে আসবো আমরা 2.4 এ ফ্যামিলি। ফ্যামিলিতে কি বলছে, যেমন ফ্যামিলি বলতে কি বোঝো, তার ইউনিভার্সালিটি মানে কোথায় কোথায় ফ্যামিলি কেমন রয়েছে, হাউস হোল্ড এবং ডোমেস্টিক গ্রুপ কিরকম, দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে, পরিবার কিভাবে কাজ করে থাকে, কত রকমের ফ্যামিলি হয়ে থাকে, কত রকমের সম্পর্ক, এই যে সাকসেশন অনুসারে, ব্লাড রিলেশন অনুসারে, বিবাহের অনুসারে, যেমন ধরো বিয়ের মাধ্যমে তাদের সাথে তো ব্লাড রিলেশনের সম্পর্ক থাকে না, বাট তারপরেও তারা আমাদের ফ্যামিলি হয়। এছাড়া আরবানাইজেশন, শহর কেমন, শিল্পের কারণে ফ্যামিলির ওপর কিভাবে ইম্প্যাক্ট করেছে, ফেমিনিস্ট মুভমেন্ট গুলো, এই যে মহিলাদের যে মুভমেন্ট গুলো হচ্ছে তার ফলে পরিবারের ওপর কিভাবে ইম্প্যাক্ট করছে। তারপর রয়েছে 2.5 এ কিনশিপ। কিনশিপের মধ্যে কি কি বলছে, কিনশিপ মানে আত্মীয়তার সম্পর্ক, ঠিক আছে। তো আত্মীয়তার সম্পর্ক কি কি রকম হতে পারে, যেমন দেখো এখানে আমরা এরকম চার্ট মতো বানাবো, মানে বাবা মা এগুলো আমরা তোমাদের শেখাবো পরে, ঠিক আছে, ক্লাসেই সব দেখতে পাবো যে এর থেকে এর দুটো ছেলে, এর একটা মেয়ে, ছেলে মেয়েদের এরকম আলাদা আলাদা সাইন থাকবে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে করব। ইউনিলিনিয়াল, ডাবল, বাইল্যাটারাল, অ্যাম্বিলিনিয়াল, এরকম ডিফারেন্ট টাইপ অফ ফর্ম থাকে, মানে ধরো দুটো জেনারেশন রয়েছে, আবার আরেকটা জেনারেশন থেকে বেরিয়ে আরেকটা ফ্যামিলি বেরিয়েছে, এইভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস থাকবে। প্লাস কিনশিপ টার্মিনোলজি উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে অনেক রকম আমরা টার্মিনোলজি পাবো, যেমন ডিসেন্ট, ফিলিয়েশন, কমপ্লিমেন্টারি ফিলিয়েশন, ডিসেন্ট অ্যালায়েন্স, এরকম ধরনের টার্ম আমরা পাবো। সেই টার্মগুলোর মানে কি, এবং প্রত্যেকটার ওপর একটু একটু করে আমাদের নোট রেডি থাকতে হবে 1 পেজের অন্তত, যাতে আমাদের এক্সামে আসলে আমরা লিখে আসতে পারি। এগুলো জেনারেলি 5 মার্কসের করেই আসে এক একটা টার্ম। ধরো একটা কোশ্চেনের মধ্যে 3টে 4টে 5টা টার্ম তোমায় লিখতে দিল, এবার সবটাকে মিলে তোমার 25 নাম্বার বা 20 নাম্বারের হলো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে। এরপর আসে ইকোনমিক অর্গানাইজেশন। এইবার 3 নাম্বার, এটা এসে 2 নাম্বার কমপ্লিট হচ্ছে, 3 নাম্বার থেকে আসছে ইকোনমিক অর্গানাইজেশন। এখনো কিন্তু সোশিও কালচারাল চলছে, ঠিক আছে। সোশিও কালচারাল কিন্তু শেষ হয়নি, আমি বলে দেবো কোথায় সোশিও কালচারাল শেষ হবে, সেটা বলে দেবো। ইকোনমিক অর্গানাইজেশন চলছে, যেমন দেখো মিনিং, স্কোপ, রেলিভেন্স অফ ইকোনমিক অ্যানথ্রোপোলজি। এইবার এর ভেতরে আমরা কিছু থিওরি পাই, যারা কিনা সেই সময় অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন তারা বেশ কিছু থিওরি দিয়েছেন, যেমন দেখো ফর্মালিস্ট এবং সাবস্ট্যান্টিভিস্ট ডিবেট। এইবার অ্যাকচুয়ালি এই ফর্মালিস্ট গ্রুপ একটা আলাদা থিওরি প্রোভাইড করেছে, সাবস্ট্যান্টিভিস্ট গ্রুপরা আলাদা একটা থিওরি প্রোভাইড করেছে, তার উপর বেস করে এক একজন ইকোনমিকে এক এক রকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে। আর এখানে যে ইকোনমিটা মেন ফোকাস করা হয় বর্তমান ইকোনমি নয়, ঠিক আছে, এটা ফোকাস করা হয়ে থাকে প্রিমিটিভ ইকোনমির উপর, প্রিমিটিভ বা ট্রাইবাল ইকোনমি যেটা রয়েছে, এই যে হান্টিং, গ্যাদারিং, ফিশিং, সোয়েডনিং, প্যাস্টোরালিজম, হর্টিকালচার, এগ্রিকালচার, গ্লোবালাইজেশন, ইন্ডিজিনাস ইকোনমিক সিস্টেম। দেশীয় অবস্থায় রয়েছে, ইন্ডিজিনাস মানে দেশীয়, দেশীয় অর্থনৈতিক ব্যবস্থা, এবং যেটা অনেক পুরনো আদিম কাল থেকে চলে আসছে সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার উপরেই মেন এখানে ফোকাসটা করা হচ্ছে। এরপরে আসে পলিটিক্যাল অর্গানাইজেশনস অ্যান্ড কন্ট্রোল। এইখানে সোশ্যাল কন্ট্রোল, পলিটিক্যাল অর্গানাইজেশনস অ্যান্ড সোশ্যাল কন্ট্রোলের মধ্যে কি বলছে দেখো, ব্যান্ড, ট্রাইব, চিফডম, কিংডম, স্টেট, কনসেপ্ট অফ পাওয়ার, অথরিটি, লিজিটিমেসি, সোশ্যাল কন্ট্রোল, ল অ্যান্ড জাস্টিস, সিম্পল সোসাইটি। তো এইটা কি বলছে, এইটা আসছে অ্যাকচুয়ালি পলিটির সাথে কানেক্টেড, কিন্তু কিসের পলিটি, প্রিমিটিভ বা ট্রাইবাল সোসাইটির পলিটি। তোমাদের আমাদের এখনের বর্তমান সাংবিধানিক পলিটি নয়, সেটার জন্য তো আলাদা আমরা পলিটি পড়ছি, বাট এটা হচ্ছে ওদের সমাজে ব্যান্ড, ট্রাইব, চিফডম কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে, বা আগেকার সমাজে কিরকম ধরনের মানুষের যখন ইভলভ হচ্ছে, ইভলিউশনারি টাইম পিরিয়ডের সময় কিভাবে তখন সমাজটা ছিল, সেইগুলো সম্পর্কে আমরা দেখবো। এরপর 5 নম্বরে আসে ধর্ম, দ্যাট ইজ রিলিজিয়ান। এটাও সোশিও কালচারালেরই অংশ, সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিকের অংশ। ধর্মকে পড়ার জন্য আমাদের বেশ কিছু অ্যাপ্রোচ রয়েছে। এই যে অ্যাপ্রোচ কথাটা যখনই বলবে, দ্যাট ইজ বুঝতে হবে থিওরির কথা বলছি, ইভলিউশনারি থিওরি, সাইকোলজিক্যাল থিওরি, ফাংশনাল থিওরি, এগুলো হচ্ছে থিওরি। অ্যাপ্রোচ মানে আমরা কিভাবে ধর্মকে দেখছি। এরপর যেমন দেখো বেশ কিছু ধরনের টাইপ অফ ধর্ম আছে, কেউ মনোথেইজম প্র্যাকটিস করে, কেউ পলিথেইজম প্র্যাকটিস করে। স্যাক্রেড প্রফেন রয়েছে, মিথস এবং রিচুয়ালস রয়েছে, ফর্মস অফ রিলিজিয়ান রয়েছে, যেটা ট্রাইবাল এবং পিজেন্ট সোসাইটিতে রয়েছে, কি কি ধরনের রয়েছে, এবং কত রকমের পিজেন্ট সোসাইটিতে মানে চাষিদের সমাজে বা হচ্ছে ট্রাইবদের, আদিবাসীদের সমাজে কত রকমের আমরা ধর্ম প্র্যাকটিস করে থাকি। এই টার্মগুলোর উপরে আমাদের ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। অ্যানিমিজম, অ্যানিটেমিজম আমরা পড়েওছি কিছুটা, মনে করে দেখো পড়েছিলাম সেই বৈদিক পিরিয়ডে ধর্ম কেমন ছিল, ন্যাচারালিস্টিক পলিথেইজম ছিল, তারপরে হচ্ছে আইভিসি ছিল, অ্যানিমিজম ছিল, ওরা সব অ্যানিমালস, গাছপালা, পশু পাখি এদের পছন্দ করতো বা এদের পুজো করতো। এছাড়া হচ্ছে ম্যাজিশিও রিলিজিয়াস ফাংশনারিজ, যেমন ধরো প্রিস্ট রয়েছে, শামান রয়েছে, মেডিসিন ম্যান, সর্চার, উইচ, মানে যারা এগুলো প্র্যাকটিস করে, কেউ পুরোহিত থাকে, কেউ শামান থাকে, অসুস্থ হলে যে বৈদ্য টাইপের হয়, মেডিসিন ম্যান হচ্ছে বৈদ্য, বা কেউ ভূত পিশাচদের হচ্ছে তোমার তাড়াতে হেল্প করে, যে সেই ওঝা বলে, ওঝা বৈদ্যি যারা সেই ঝাড়ু দিয়ে পিটিয়ে ভূত তাড়িয়ে দেয়। তো ওই টাইপের যারা রয়েছে তাদেরকেও আমাদের এখানে স্টাডি করতে হবে, কিসের ভেতরে, রিলিজিয়ানের মধ্যে।
এরপরে 6 নাম্বার থেকে স্টার্ট হয় হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি। এইবার এই থিওরিটাকে আমরা অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো একটা সেকশনে জেনারেলি কেউ ভাগ করে না, এটাকে একটা আলাদা সেকশনই নাম দেওয়া হয় থিওরি বলে। বাট যদি জিজ্ঞেস করা হয় এটা কিসের মধ্যে পড়ে, এটা অ্যাকচুয়ালি সোশিও কালচারালে পড়ে। যেমন দেখো, ক্লাসিক্যাল ইভলিউশনিজম, হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, কালচার অ্যান্ড পার্সোনালিটি, তারপর রয়েছে নিও ইভলিউশনালিজম, কালচারাল মেটেরিয়ালিজম, সিম্বলিক অ্যান্ড ইন্টারপ্রেটিভ থিওরিজ, কগনিটিভ থিওরিজ, পোস্ট মডার্নিজম ইন অ্যানথ্রোপোলজি। এইবার বিষয়টা বুঝতে হবে, এইগুলো হচ্ছে থিওরির নাম। আর ব্র্যাকেটে যাদের নাম দেওয়া রয়েছে তারা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, যেমন হচ্ছে বোয়া, তারপরে ম্যালিনস্কি, লিভাই স্ট্রস, ইলিচ রয়েছে, বেনেডিক্ট রয়েছে। ঠিক আছে, তো এনারা প্রত্যেকে কি হচ্ছে থিওরির মধ্যে পড়ছে। এই নামগুলো মানে অ্যানথ্রোপোলজিস্টদের নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, প্লাস হচ্ছে এদের দেওয়া যে থিওরি গুলো রয়েছে সেগুলোও আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। তো এইবার বিষয়টা হয় কি, এই থিওরি গুলো কিসের সাথে কানেক্টেড হয়? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইভলিউশনের সাথেই কানেক্টেড হয়। কেন ইভলিউশনের সাথে কানেক্টেড হয়? বিকজ কিভাবে মানুষের উন্নতি হচ্ছে বা মানুষ এই যে বর্তমান সিচুয়েশনে এসছে, এই যে ছবিটা তোমাদের গ্রুপে দেখবে, ইয়েতেও দেওয়া রয়েছে, লোগোতেও দেওয়া রয়েছে, এইটা হচ্ছে বিবর্তনের যে ছবিটা। তো এইটা সম্পর্কে এক একজন এক এক রকম মতবাদ দিয়েছে। কেউ কগনিটিভ থিওরিজ দিয়েছে, যেমন হচ্ছে টাইলার, কংক্লিন, এরা তো কগনিটিভ থিওরিজ দিয়েছে। তারপর সিম্বলিক এবং ইন্টারপ্রেটিভ থিওরি দিয়েছে টার্নার, তারপর সেইন্ডার, গার্ডস এরা দিয়েছে। কালচারাল মেটেরিয়ালিজম দিয়েছে হ্যারিস দিয়েছে। এদের একটা দুটো করে নাম রয়েছে, এর বাইরে অনেক থিওরিস্ট রয়েছে, এর বাইরে অনেক অ্যানথ্রোপোলজিস্ট রয়েছে, আমরা পড়বো। তো এনাদেরকে একটা আলাদা সেকশনে থিওরি হিসাবেও ধরতে পারো, আদারওয়াইজ এটা অ্যাকচুয়ালি পড়ে সোশিও কালচারাল। কারণ যেহেতু এটাকে যদি আমরা ব্রডলি ক্যাটেগরাইজ করি, এটা সামাজিক এবং সাংস্কৃতিক কিভাবে বিকাশ হয়েছে তার উপর বেস করেই এরা জেনারেলি থিওরি গুলো দিয়ে থাকে। এরপরে আসে দেখো, এখান থেকে এই জায়গাটা, এই যে কালচার, ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, নেচার, অরিজিন, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ভার্বাল, নন ভার্বাল কমিউনিকেশন, সোশ্যাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ। আমি বলছিলাম যে অ্যানথ্রোপোলজি অপশনালি ইউপিএসসি সিলেবাসে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি যেটা রয়েছে সেটা খুবই ছোট্ট সিলেবাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি অবশ্যই একটা ভাগ ঠিকই, বাট অ্যাকচুয়ালি এখানে বেশি ডিটেলে দেয়নি। একমাত্র একটাই পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ হচ্ছে পয়েন্ট নাম্বার 7। এই 7 নাম্বার পয়েন্টেই শুধুমাত্র দেখো এই যে আমরা ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল কমিউনিকেশন, সোশ্যাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড টার্মটা দেখতে পাচ্ছি। সো দ্যাট মিনস হচ্ছে একমাত্র এই পোর্শনটার জন্য, এই পোর্শনেই একমাত্র আমাদের লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি পড়তে হচ্ছে, আদারওয়াইজ আর কোনো জায়গা নেই লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি পড়ার। আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস, এখান থেকে এই যে রিসার্চ মেথডস ইন অ্যানথ্রোপোলজি যেটা রয়েছে, এটা হচ্ছে এইবার ধরো এই অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছে তারা কি পদ্ধতিতে রিসার্চ করলো, তারা কিভাবে জানলো এই বিষয়গুলো সম্পর্কে, সেটা এখানে বলা আছে। যেমন দেখো, ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন, ফিল্ড ওয়ার্ক ইজ দ্য মোস্ট ফেমাস। সব থেকে বেশি ফেমাস যদি কিছু থাকে দ্যাট ইজ হচ্ছে ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন। ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে ফিল্ডে নেমে কাজ করা। মানে একজন অ্যানথ্রোপোলজিস্ট তিনি কি করতেন, পার্টিকুলারলি উনি মনে করো এই জায়গাটাকে স্টাডি করবেন, উনি এত দূরে বসে স্টাডি করতেন না, উনি এখানে ট্রাভেল করে যেতেন, এনাদের সাথে থাকতেন, থেকে তারপর স্টাডি করতেন, এটাকে আমরা ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন বলি। এবার এটার অনেক ডিটেল আছে, অবশ্যই ক্লাসে আমরা পড়বো। এছাড়া বেশ কিছু টেকনিক, মেথড ওনারা ইউজ করতো। কি কি ডেটা কালেকশনের জন্য, ধরো ডেটাটা যে পাবে, এই যে ইনফরমেশন পাবে, তার কিছু টুলস ওনারা ব্যবহার করতো, সেই টুলস গুলো কি কি আমরা পড়বো। তারপর হচ্ছে অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন, এবার সেই ডেটাটা পাওয়া হয়ে গেলে কিভাবে ওটাকে অ্যানালিসিস করতে, ইন্টারপ্রিট করতে এবং কিভাবে প্রেজেন্ট করতো মানুষের সামনে, সেটাকে কিভাবে আনতো। জেনারেলি কেউ বই লিখতো, কেউ জার্নালস পাবলিশ করতো, এইভাবে করে আনতো। এইগুলো আমরা পড়বো। এগুলো তবু সেই অনেকে ওভারঅল যদি ব্রডলি ভাগ করা হয়, এই অবধি সবাই সোশিও কালচারালের মধ্যেই ধরে। কারণ এগুলো করা হতো কেন, সামাজিক এবং সাংস্কৃতিক জীবন জানার জন্যই করা হতো। ঠিক আছে, তো এই পদ্ধতিটা অবধি আমরা মানে হচ্ছে 8 অবধি। তাহলে কি কি পাচ্ছি, এদিকে প্রথম 1.1, 1.2, 1.3 এটাকে জেনারেল অ্যানথ্রোপোলজি বলে। এটা জেনারেল অ্যানথ্রোপোলজি, এটা কোনো সেকশনের জন্যই কানেক্টেড নয়, এটা প্রত্যেকটাকেই কানেক্ট করছে। তারপর স্টার্ট হয় 2 থেকে 8 অবধি, 2 থেকে 8 অবধির মধ্যে আমরা সোশিও কালচারালটাই পাচ্ছি। এইবার ওই যে মনে করে দেখো, আমরা যে বাদ দিয়েছিলাম 1.4 থেকে 1.7, আর তারপর একটা আলাদা পয়েন্ট ছিল 1.8। এই যে 1.4 থেকে 1.7 আর এইখানের পরে চলে আসে 9.1, এই টোটাল সেকশনটা আসে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। তোমাদের সোশিও কালচারাল কমপ্লিট হওয়ার পরেই আমি ফিজিক্যাল স্টার্ট করি, সেকশন ওয়াইজ যেহেতু কমপ্লিট করাই ওই জন্য আমি সেকশন ধরেই করাই, তো আগের ব্যাচেও সেম ভাবেই করানো হয়েছিল। আচ্ছা, এইবারে আসবো হচ্ছে আমরা 1.4। দেখো, দেখতে পাচ্ছ 1.4 এ হিউম্যান ইভলিউশন, এমার্জেন্স অফ ম্যান। এইবার আসছে হচ্ছে, এতক্ষণ অব্দি আসছিল কি মানুষের বিবর্তনের সামাজিক এবং কালচারাল দিকটা, বাট এইবার বলছে মানুষের বিবর্তনের ফিজিক্যাল দিকটা বা বায়োলজিক্যাল দিকটা, শারীরিক ভাবে তাদের গঠন কিভাবে চেঞ্জ হচ্ছে।
যেমন দেখো বায়োলজিক্যাল এবং কালচারাল ফ্যাক্টর যেটা মানুষের বিবর্তনে হেল্প করেছে, কি কি থিওরি রয়েছে, এইবার এর থিওরি গুলো আলাদাভাবে পড়তে হবে এর সাথে, ঠিক আছে? যেমন অর্গানিক ইভলিউশনের সাথে রয়েছে ডারউইনের থিওরি রয়েছে, ডারউইনের পোস্ট ডারউইন থিওরি রয়েছে, সিনথেটিক থিওরি রয়েছে ইভলিউশনের, এই যে সিনথেটিক থিওরি অফ ইভলিউশন রয়েছে এখানে, ডলস রুল, স্কোপস রুল, গজ রুল, প্যারালালিজম, এগুলো সব, কনভার্জেন্স, অ্যাডাপটিভ রেডিয়েশন, মোজাইক ইভলিউশন, এগুলো সম্পর্কে আমরা সব পড়বো। দিস অল আর থিওরি। এই থিওরি গুলো কিসের সাথে? এগুলো সবকটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির সাথে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির সাথে, ঠিক আছে? এবার যদি জিজ্ঞেস করে যে ফিজিক্যালের ইয়ে মানে দুটো নামের মধ্যে কেন ডিফারেন্স, আগে অ্যাকচুয়ালি এটাকে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হতো, এইবার নামটা রিসেন্ট টাইমে মডার্ন অ্যানথ্রোপোলজিস্টরা নামটাকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলেছে। কেন? কারণ হচ্ছে ফিজিক্যাল যখনই তুমি বলবে এটা শারীরিক গঠনকে বোঝানো হয়, মানে শরীরের বাইরের গঠন, আউটসাইড গঠনগুলোকে বোঝানো হয়। এইবার এখন অ্যানথ্রোপোলজিতে নট অনলি আউটসাইড বাট অলসো ইনসাইড, ভেতরকার গঠনের উপরেও এমফাসাইজ করা হয়। যেমন ধরো ডিএনএ, ঠিক আছে, তারপরে হচ্ছে আরএনএ, তারপরে রয়েছে জিন, আচ্ছা, তারপরে রয়েছে ক্রোমোজোম। এইবার এইগুলো যখন আমরা পড়বো তখন আর সেটা ফিজিক্যাল ফর্মের মধ্যে থাকে না, সেটা বায়োলজিক্যাল ফর্মের মধ্যে চলে আসে। যার জন্য যদি জিজ্ঞাসা করে ফিজিক্যালের আওতা ছোট, বায়োলজিক্যালের আওতাটা অনেকটা বড়। সো বায়োলজিক্যাল সমস্তটাকেই কভার করে, ফিজিক্যালকেও কভার করছে আর হচ্ছে ভেতরকার ইন্টারনাল এক্সটার্নাল দুটো পোর্শনকেই কভার করে। যার জন্য বায়োলজিক্যাল এখন যে নামটা বলা হয়ে থাকে ওটাকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হয়। এরপর 1.5 এ বলছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট। প্রাইমেট হচ্ছে আদিম মানুষ তো বটেই, প্লাস হচ্ছে আমাদের শুরু যাদের থেকে হয়েছিল, এবং মানে সেই প্রাইমেট হিসাবে ধরতে গেলে মানে এমন নয় যে ধরো শুধুমাত্র এই যে একটা ছবি আঁকি না আমরা, সেই যে বানর থেকে জিনিসটা উঠছে, নো, সেইটাকে প্রাইমেট বলা হবে না। শুধু ওইটুকু প্রাইমেট নয়, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, তারাও অব্দি আমাদের প্রাইমেট ছিল। এবং এই প্রাইমেটদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফসিল দেখতে পাই, জীবাশ্ম দেখতে পাই। এই যে দেখবে ট্যাক্সোনমি, প্রাইমেট অ্যাডাপ্টেশন, অ্যাবোরিয়াল, টেরিস্টেরিয়াল, অ্যাবোরিয়াল মানে যারা গাছে চড়তে পারে, টেরিস্টেরিয়াল মানে যারা মাটির উপরে থাকে। এছাড়া প্রাইমেটের বিহেভিয়ার কেমন ছিল, সেই সময়কার ফসিলদের, প্রাইমেটসদের ফসিল, কিছু লিভিং প্রাইমেট আছে যারা এখনো বেঁচে আছে তাদেরকে আমরা পড়বো। কম্পারেটিভ অ্যানাটমি করবো, মানে ওদের বডি স্ট্রাকচার আর আমাদের বডি স্ট্রাকচার, ম্যান এবং এপস এর বডি স্ট্রাকচার, সেই স্কেলিটন গুলো ইরেক্ট পশ্চার হওয়ার জন্য বডিতে কি কি চেঞ্জেস এসেছে। ইরেক্ট মানে খাড়া, আস্তে আস্তে কি হচ্ছে, এরা উঁচু হচ্ছে, তো পরের দিকে এরকম মেরুদণ্ড সোজা হয়ে যাচ্ছে, তো যার ফলে বডিতে অনেক চেঞ্জেস আসছে। এরপর আসছে 1.6 ফাইলোজেনেটিক স্টেটাস, ক্যারেক্টারিস্টিক্স, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফলোইং। এই যে এটা হচ্ছে হেডিং। এইবার এখান থেকে আমরা পাবো ই অবধি, এ থেকে ই অবধি আমরা ডিফারেন্ট টাইপ অফ আমাদের হচ্ছে ইয়েদেরকে, মানে আমাদের যারা আদিম মানুষ ছিল বা বলতে পারো যাদের থেকে আমাদের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে ডিটেলে আমরা পাবো। যেমন দেখো প্লিওপ্লেস্টোসিন আমরা হিস্ট্রিতে পড়েছি, যেটা সাউথ এবং ইস্ট আফ্রিকাতে ছিল, অস্ট্রালোপিথেসাইন্স তাদের সম্পর্কে দেখবো। হোমো ইরেক্টাস আফ্রিকাতে এদের নাম ছিল প্যারান্থ্রপাস, ইউরোপে এদের নাম ছিল হোমো ইরেক্টাস হেইল্ডারবান জেনেসিস, এশিয়াতে হোমো ইরেক্টাস জাভানিকাস, হোমো ইরেক্টাস পেকিনিনিস, তারপর নিয়ান্ডারথাল ম্যান, তারপর চ্যাপিলা অক্সালেসেন্স রয়েছে ক্লাসিক্যাল টাইপ, তারপর মাউন্ট ক্যারামেল প্রগ্রেসিভ টাইপ, এগুলো সব হচ্ছে এদের নাম দেওয়া হয়েছে। রোডেশিয়ান ম্যান, হোমোস্যাপিয়েন্স এর মধ্যে রয়েছে ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি, তারপর হচ্ছে চ্যালসিডি। এরা হচ্ছে প্রত্যেকটা নাম যাদের বডিতে যখন যেরকম চেঞ্জেস এসছে, ধরো কেউ এরকম বানরের মতো বসে রয়েছে সে একরকম নামে ছিল, ধরো আরেকটুখানি উঁচু হয়েছে তার আর এক রকম নাম ছিল, যে ধরো ইরেক্ট পশ্চারে দাঁড়াতে পেরেছে তার আর এক রকম নাম ছিল। এইভাবে করে এই যে লাস্ট যেটা আসছে হোমোস্যাপিয়েন্স, এটা ইভলিউশনে যেভাবে মানুষ আস্তে আস্তে বিবর্তন হয়েছে, যে ছবিটা তোমাদের লোগোতে দেওয়া রয়েছে ওই লোগোটাতে এক একজন এই যে নাম ছিল না, এদের নাম এক একজনের ছিল, এক একটা টাইম পিরিয়ডে এক একজনের এক একটা নাম দেওয়া হয়েছে। তো সেই নাম অনুসারে যেমন ইন্ডিয়াতে নিয়ান্ডারথাল ম্যান থেকে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি বেশিরভাগটা পাওয়া যায়, ঠিক আছে? তো তার আগেও ছিল, বাট ইন্ডিয়াতে এগুলো বেশিরভাগটা হচ্ছে এশিয়া, আফ্রিকার অন্যান্য জায়গাতে বেশি ছিল, বাট ইন্ডিয়ার প্রপার ইন্ডিয়ার থেকে নিয়ান্ডারথাল থেকেই বেশি দেখা যায়, এবং হোমোস্যাপিয়েন্স অব্দি তো অবশ্যই সব রয়েছে। এইগুলো সব আসে হচ্ছে আমাদের কিসের মধ্যে, জাস্ট আ সেকেন্ড, আচ্ছা বারবার এটা আওয়াজ হচ্ছে কেন, আমি ভাবছি বোধহয় কেউ জয়েন করতে চাইছে ওই জন্য আমি ব্যাক করছি। তোমাদের ওখানেও কি আওয়াজ যাচ্ছে, কোনো অসুবিধা, মানে কেউ জয়েন করার মতো কোনো সাউন্ড যাচ্ছে? যদি কেউ গ্রুপে মেসেজ করে বলে যে জয়েন করতে চাইছে হতে পারছে না, আমাকে একটু জানিও, কারণ স্ক্রিন রেকর্ড, হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে তো ওই জন্য আমি বুঝতে পারছি না যে কেউ জয়েন করতে চাইছে কিনা। এরপর
এরপর 1.7 আসছে বায়োলজিক্যাল বেসিস অফ লাইফ। এইবার এইখান থেকে স্টার্ট হয় বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এই অবধি ছিল ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। 1.7 থেকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি শুরু হচ্ছে, যেখানে আমরা সেল, ডিএনএ, রেপ্লিকেশন, এটা প্রপার বায়োলজি, মানে যেটা আমরা ক্লাস 9-10 পড়েছি, 11-12 পড়েছি। তো সেই সাবজেক্টটা অ্যাজ আ বায়োলজি হিসাবে বা সায়েন্স হিসাবে এখানে রয়েছে, যেখানে ডিএনএ স্ট্রাকচার, রেপ্লিকেশন, প্রোটিন সিনথেসিস, জিন মিউটেশন, ক্রোমোজোম, সেল ডিভিশন, এগুলো সম্পর্কে আমরা দেখছি। এরপর এইখান থেকে আমরা আবার পড়বো কখন, পেপার 2 এর সাথে। এটা আমরা কখন পড়বো, পেপার 2, যখন আমরা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি পড়বো। অ্যাকচুয়ালি এটা সমস্ত টপার বা টিচাররাও বলে থাকবে, শুনে থাকবে, যে যখন আমরা আর্কিওলজি পড়ছি, whenever we are reading the archaeology, always read with the Indian anthropology। ভারতের অ্যানথ্রোপোলজির সাথে আর্কিওলজি পড়া উচিত, তাহলে কি হয়, দুটো সুন্দরভাবে তাল মিলিয়ে পড়া যায়। যেমন দেখো, এই যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, কপার, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। এইবার বিষয়টা হয় কি, এই টপিক গুলো অ্যাকচুয়ালি তো আমরা ইন্ডিয়াতেও পড়ছি। তো যখন আমরা ওয়ার্ল্ডেরটা পড়বো, ইন্ডিয়ারটা যদি সাইড বাই সাইড করি, দুটো সুন্দর করে কম্পারিজন করা যাবে, পড়তেও সুবিধা হয়। যার জন্য আমরা 1.8 এবং পেপার 2 এর ইন্ডিয়ান আর্কিওলজি দুটোকে একসাথে পড়ি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে 1.8 কে স্কিপ করে যাব। এই অবধি আমাদের, মানে 1.7 অবধি আমাদের বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বা বলতে পারো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি এসে কমপ্লিট হয়ে তারপর শুরু হয় আবার 9.1 থেকে 8 অবধি। তো সোশিও কালচারাল আমরা দেখেই নিয়েছি। এই যে 9.1 থেকে আবার শুরু হচ্ছে, 9.1 থেকে হিউম্যান জেনেটিক্স স্টার্ট হচ্ছে, যেখানে আমরা হিউম্যান জেনেটিক্স এর সমস্ত, যেমন ম্যান ফ্যামিলি স্টাডি করবো। এখানে এই যে এগুলো তোমরা যারা সায়েন্স পড়েছো শুনে থাকবে, পেডিগ্রি অ্যানালিসিস, টুইন স্টাডি, ফস্টার চাইল্ড, কো-টুইন মেথড, ক্রিপ্টোজেনেটিক মেথড, ক্রোমোজোম অ্যান্ড কাইরোটাইপ অ্যানালিসিস, এগুলো খুব কমন নাম, ঠিক আছে? এগুলো আমরা জেনারেলি যদি ইউপিএসসির জন্য পড়ি, ইউপিএসসির বায়োটেকনোলজি বা বায়োসায়েন্স বা যে কোনো বায়োলজি পড়লে পরে, ইউপিএসসির বেসিক সায়েন্সটা পড়লেও এর মধ্যে আমরা এগুলো নাম পাই, ঠিক আছে? এরপর যেমন দেখো, ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এগুলো তো পড়ে থাকি আমরা বায়োটেকনোলজির মধ্যে, এগুলোও আমাদের পড়তে হয়। এইখান থেকে অ্যাকচুয়ালি আবার আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এখান থেকে ওই 1.4 থেকে 1.7 এই অবধি এসে, 7 অবধি এসে তারপর আবার 9.1 থেকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি স্টার্ট হয়। এরপর 9.2 তে বলছে কি, মেন্ডেলিয়ান জেনেটিক্স। এগুলো তো আমরা পড়েছি, রাইট? মেন্ডেলিয়ান জেনেটিক্স, সেই মটর গাছ দিয়ে মেন্ডেল যেগুলো করেছিল, মেন্ডেলের পরীক্ষা ছোটবেলায় আমরা মাধ্যমিক অবধি তো অ্যাটলিস্ট সবাই পড়েছি। তারপর সিঙ্গেল ফ্যাক্টর, মাল্টি ফ্যাক্টর, লিদাল, সাবলিদাল, পলিজেনিক ইনহেরিটেন্স, এগুলো খুব কমন, এগুলো তোমাদের সবই পড়া আছে, এমন কিছু কঠিন নয়। কিন্তু হয়তো ইংলিশে পড়োনি, তখন হয়তো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছো তারা হয়তো বাংলায় পড়েছো, আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা এই নামগুলোর সাথে আশা করি সবাই পরিচিত। এরপর 9.3 তে কনসেপ্ট অফ জেনেটিক পলিমরফিজম এবং তার সিলেকশন, যেমন মেন্ডেলিয়ান পপুলেশন, হার্ডি উইনবার্গ ল, তারপরে হচ্ছে যেমন দেখো এখানে এই যে মিউটেশন, আইসোলেশন, মাইগ্রেশন, এগুলো আমরা পড়েছি, সিলেকশন, ইন্টারব্রিডিং, ইনব্রিডিং। যে ইভেন কোভিড এর টাইম পিরিয়ডেও এই টার্মগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে খুব নিউজে ছিল, আমরা কোভিড এর টাইম পিরিয়ডেও দেখেছি। কনসেঙ্গুয়াস, নন কনসেঙ্গুয়াস মেটিং, জেনেটিক লোড, জেনেটিক এফেক্ট অফ কনসেঙ্গুয়াস অ্যান্ড কাজিন ম্যারেজ। কাজিন ম্যারেজ হওয়ার ফলে, মানে একই ব্লাডের মধ্যে সম্পর্ক, বিবাহ হওয়ার ফলে অনেক সময় দেখা যায় অনেক রকম রোগ হয়। তো এগুলোকে কনসেঙ্গুয়াস, নন কনসেঙ্গুয়াস মেটিং এর ফলে বেশ কিছু রোগ হয়ে থাকে, সেই জিনিসগুলো আমরা এখানে পড়ে থাকবো। আচ্ছা, এরপরে 9.4 এ ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবারেশনস ইন ম্যান অ্যান্ড মেথোডোলজি। ক্রোমোজোমের যে, এই যে দেখবে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, 46টা ক্রোমোজোম থাকে টোটাল। জাস্ট আ সেকেন্ড। এক সেকেন্ড, কি হলো? এটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, মিটিংটা বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ দি। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, কত অবধি শুনেছিল? স্ক্রিন শেয়ার না করলেও চলবে, আমরা পিডিএফটা ওপেন করি, স্ক্রিন শেয়ার করতে আমার মনে হয় যেন প্রবলেম হয়। মনে হচ্ছে, হ্যাঁ, বলছে যে লেখা। এক সেকেন্ড, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ। কি? আমি বাইরে গেছিলাম, ওর জন্য নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তোর ফোন থেকে কানেক্ট করে দেবো? দেখ এখন নেটওয়ার্ক এসছে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আরে হ্যাঁ, আমি বাইরে গেছিলাম, তো ফোনটা পাশে রেখে যা। ওকে ওকে, এক সেকেন্ড, ওটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, কানেক্টেড হয়েছে।
আচ্ছা, এরপরে আসলে এই ইয়েতে আইপ্যাডে কি বলে এটাকে, ওয়াইফাই ছাড়া হয় না, বুঝেছো? মানে এবার এই বাড়িতে আমার এখনো ওয়াইফাই নেওয়া হয়নি, মোবাইল নেট থেকে হটস্পট দিয়ে আমি নেট করি। এবার দাদা বাইরে গেছে, যার জন্য কানেকশন পাইনি, ওই জন্য অফ হয়ে গেছিল। এটাতে আবার সিম হয় না, এটা শুধুমাত্র ওয়াইফাই কানেকশনের হয়। আচ্ছা, 9.3 অব্দি শুনেছো তো? 9.4 থেকে বলবো? হ্যাঁ দি, হ্যাঁ। আচ্ছা, 9.4 এ হচ্ছে ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবারেশনস ইন ম্যান অ্যান্ড মেট্রোলজি। সো এটা আমরা দেখবে মাধ্যমিকের সময় পড়েছিলাম যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, টোটাল 46টা ক্রোমোজোম থাকে, এবং এর ভেতরে কি হচ্ছে, এইটাতে ওই তোমার যদি কারোর কম থাকে বা বেশি থাকে, কারোর 47টা থাকে, কারোর 43টা, কারোর 45টা, এবং সেই অনুসারে শরীরে অনেক রকম রোগ থাকে। সেই রোগগুলোর ওপর বেস করে এখানটা এই সেকশনসটা থাকে। এটা বায়োলজির সাথে কানেক্টেড হয়। নিউমেরিক্যাল স্ট্রাকচারাল অ্যাবারেশন, যেমন ডিসঅর্ডার, অ্যাবারেশন মানে ডিসঅর্ডার, যে রোগগুলো হয়, মানে অর্ডার যদি ঠিকঠাক না থাকে তখন যেটা হয়। সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়ে থাকে, যেমন দেখো এই যে ক্লিনফেয়ার, XXY, টার্নার, XO, সুপার ফিমেল, ট্রিপল এক্স, জেনারেলি কি হয়ে থাকে, জেনারেলি XY অথবা XX। এইবার ধরো এইটা হচ্ছে সুস্থ মানুষের লক্ষণ, মানে একটা পুরুষ একটা মহিলা। এইবার যদি এরকম দেখা যায় যে কারোর ক্ষেত্রে XXY রয়েছে, কারোর XO রয়েছে, কারোর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে XXX রয়েছে, তো এই রকম টাইপের জন্য শরীরে অনেক রকম রোগ দেখা যায়, সেগুলো আমরা এখানে পড়বো। এরপর সিতে আসছে অটোজোমাল অ্যাবারেশনস, যেমন ধরো অটোজোম। এইবার এই সেক্স ক্রোমোজোম আর অটোজোমের মধ্যে একটু ডিফারেন্স আছে। অটোজোম মানে হচ্ছে সোমাটিক সেলে যেগুলো থাকে, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে জার্মলাইন সেলে যেগুলো থাকে, মানে একটা আমাদের হচ্ছে রিপ্রোডাকশনের জন্য কাজে আসে। এইটা হচ্ছে রিপ্রোডাকশন, সেক্স ক্রোমোজোমটা রিপ্রোডাকশনের জন্য, আর অটোজোম হচ্ছে আমাদের শরীরে তো অন্যান্য আরো অনেক হচ্ছে ক্রোমোজোম রয়েছে যেগুলো নর্মাল জায়গায় রয়েছে, হচ্ছে সেক্স ক্রোমোজোম নয়, তো সেগুলোকে অটোজোম বলা হয়, যার ফলে অনেক রকম রোগ হয়। ডাউন সিনড্রোম, পাটুয়া সিনড্রোম, এডওয়ার্ড ক্রাইডু চ্যাট সিনড্রোম, এগুলো আমরা ডিটেলে পড়বো। এরপর আসে জেনেটিক ইমপ্রিন্টস ইন দ্য হিউম্যান ডিজিজ, মানুষের শরীরে যে রোগগুলো থাকে সেগুলোর জন্য প্রচুর আমরা হিউম্যান ডিজিজের জেনেটিক ইমপ্রিন্ট বার করে থাকি। যেমন দেখো জেনেটিক স্ক্রিনিং, জেনেটিক কাউন্সিলিং, মানে এগুলো কাইন্ড অফ বলতে পারো সলিউশন টাইপের। ডিএনএ প্রোফাইলিং, ডিএনএ ম্যাপিং, জেনম স্টাডি, মানে যা যা আমরা স্টাডি করছি যাতে এই প্রবলেমটা সলভ করা যায় সেই জন্য। এইবার এইখান থেকে যেটা স্টার্ট হয়, এটাকেও আমরা বলতে পারি বায়োলজিক্যাল প্রপার বলবো না, এটাকে আমরা কিছুটা বায়োলজিক্যাল কিছুটা কালচারাল মেলানো বলবো। যেমন দেখো রেস অ্যান্ড রেসিজম, বায়োলজিক্যাল বেসিস অফ মরফোলজিক্যাল ভ্যারিয়েশন, তারপর রেশিয়াল ক্রাইটেরিয়া, রেশিয়াল ট্রেটস ইন দ্য হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বায়োলজিক্যাল বেসিস অফ রেশিয়াল ক্লাসিফিকেশন, রেশিয়াল ডিফারেন্সিয়েশন অ্যান্ড রেস ক্রসিং ইন ম্যান। এইবার বিষয়টা হচ্ছে কি, এইখানে আমরা রেসের সম্পর্কে টোটালটা জানবো, যে আদৌ এই রেস যে কথাটা বলি, জাত বলে যে কথাটা বলি, এটা আদৌ সঠিক কিনা, কতটা বায়োলজিক্যাল দিক থেকে সঠিক, কতটা কালচারাল দিক থেকে রেস কতটা সঠিক, তো সেইটাকে আমরা এখানে কম্পেয়ার করবো। এটা প্রপার বায়োলজি নয়, বাট বলতে পারো কানেক্টেড টু বায়োলজি। এরপর আসে 9.6 এ এজ, সেক্স অ্যান্ড পপুলেশন ভ্যারিয়েশন অ্যাজ আ জেনেটিক মার্কার। যেমন দেখো এবিও আছে, আরএইচ ব্লাড গ্রুপ রয়েছে, এইচএলএ, এইচপি রয়েছে, ট্রান্সফারিং জিএম ব্লাড এনজাইম রয়েছে, ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যার ভেতরে এইচবি লেভেল, বডি ফ্যাট, পালস রেট, রেসপিরেটরি ফাংশনস, সেন্সারি পারসেপশনস ইন ডিফারেন্ট কালচারাল সোশিও ইকোনমিক গ্রুপ, এগুলো আসে হচ্ছে টোটালটা এজ, সেক্স, পপুলেশন ভ্যারিয়েশন। এজ মানে বয়স, সেক্স মানে পুরুষ মহিলা, পপুলেশন ভ্যারিয়েশন মানে হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষে এগুলোতে স্টাডি কন্ডাক্ট করা হয়, সেখানে আমাদের ব্লাড গ্রুপকে, তারপর ট্রান্সফারিং জিএম কে, ব্লাড এনজাইমকে পরীক্ষা করে দেখা হয় যে সেগুলো কি টাইপের রয়েছে, কে কোন রেস থেকে বিলং করে সেটা বোঝার জন্য। তাদের প্রত্যেকটা সোশিও ইকোনমিক এবং কালচারাল ডিফারেন্ট গ্রুপস এর মধ্যে এটা করা হয়ে থাকে। কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এইবার কেউ কেউ এটাকে আলাদা করে একটা ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজির নাম দেয়, কেউ বলে এটা এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি বা ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, কেউ বলে না এটা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিরই একটা অংশ, কারণ অ্যাকচুয়ালি ইকোলজি তো সায়েন্সেরই অংশ, সেই হিসেবে এটাকে আমরা বায়োলজিক্যাল বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিরই অংশ বলতে পারি। যেমন এখানে এই যে বায়োকালচারাল অ্যাডাপ্টেশনস, কিভাবে জেনেটিক নন জেনেটিক ফ্যাক্টরস গুলো হয়েছে, ম্যানস ফিজিওলজিক্যাল রেসপন্সেস টু দ্য এনভায়রনমেন্ট স্ট্রেস, যেমন ধরো গরম জায়গাতে কিরকম, ঠান্ডা জায়গায় কেমন, উঁচু পাহাড়ে কেমন, মানে কি যে যে এলাকায়, আমরা সবসময় বলি না যে 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 এলাকায় জন্মগ্রহণ করবে তার ক্যারেক্টারিস্টিক সেরকম হবে। যেমন আগের দিনে আমি তোমাদের জিএস এর ক্লাসেই বোধহয় তোমাদের না অন্য কোন একটা ব্যাচে বলছিলাম যে পাহাড়ি এলাকার কুকুরগুলোর গায়ে দেখবে বড় বড় পশম থাকে, আর আমাদের এখানে কলকাতার কুকুরগুলোর গায়ে দেখবে পুরো একদম ছোট ছোট পশম থাকে, বিকজ কি ওটা প্রাকৃতিক ভাবে ওরকম ভাবে হয়ে গেছে। এরপর এইটা আসে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজির ওপর। এবার এখানে আমরা কি পড়ছি, মানুষের ওপরে।
9.8 এ আসে এপিডেমিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এই এপিডেমিও কথাটার মানে হচ্ছে রোগের সাথে, ডিজিজের সাথে কানেক্টেড। এই যে হেলথ অ্যান্ড ডিজিজ, এটাও আমরা সায়েন্সে পড়ে থাকি, ইভেন তোমরা জিএসএও মানে জিএসএ যে জেনারেল সায়েন্স রয়েছে তার মধ্যেও পড়ে থাকো। কোন খাবারের অভাবে কি রোগ হয়ে থাকে, কিসের জন্য কোনটা হয়, সেগুলো কোনটার জন্য কোন ইনফেকশিয়াস ডিজিজ হয়ে থাকে, বা কোন জিনিসের অভাবে কোন রোগ হয়ে থাকে, সেটা এপিডেমিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আসে। এরপর আসে 10 নম্বরে কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে কনসেপ্ট রয়েছে, এখানে আমরা কি কি পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। স্টেজেস অফ গ্রোথ, যেমন প্রি ন্যাটাল, ন্যাটাল, ইনফ্যান্ট, চাইল্ডহুড, অ্যাডolescence, ম্যাচুরিটি, সেনিসেন্স। প্রি ন্যাটাল মানে মায়ের পেটে, তারপর মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে, তারপর ইনফ্যান্ট মানে 1 বছরের মধ্যে, চাইল্ডহুড মানে 1 বছর থেকে 5 বছরের মধ্যে, আস্তে আস্তে কৈশোর আসছে, যৌবন আসছে, বয়স, সেনিসেন্স মানে বয়স হয়ে যাওয়া, বয়স হয়ে যাচ্ছে। এইভাবে একটা মানুষ তার লাইফে কি কি মানে ইয়েগুলো স্টেজেস গুলো পার করছে, সেই স্টেজেস গুলো এখানে পড়তে হয়। এবং তার সাথে হচ্ছে তার যে কি কি ফ্যাক্টরস গুলো, যেমন পরিবেশ, বায়োকেমিক্যাল, নিউট্রিশন, কালচারাল, এই কি কি ফ্যাক্টর গুলো তাদের এই বয়স হওয়ার ক্ষেত্রে, এজিং এর ক্ষেত্রে হেল্প করে থাকে, সেটা পড়তে হবে। থিওরি এবং অবজারভেশন যা যা রয়েছে, হিউম্যান ফিজিক এবং সোমাটোটাইপ রয়েছে, মেথোডোলজিস রয়েছে ফর হিউম্যান গ্রোথ, এইগুলো ডিফারেন্ট টপিক গুলো আসছে কিসের মধ্যে, কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ, মানে 10 নম্বরের মধ্যে। এরপর আসে 11.1, এটাও আসছে ফিজিক্যালের মধ্যেই, বা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল যাই বলো না কেন, এটা এই যে মেনার্কি, মেনোপজ, এই যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল হচ্ছে, এটাকে মেনার্কি বলা হয়। মেনোপজ মানে যখন স্টপ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হয়। এগুলোকে বায়ো ইভেন্টস টু ফার্টিলিটি বলা হয়। ফার্টিলিটির ক্ষেত্রে রিপ্রোডাকশন কি রকম হয় সেটা দেখবো। এরপর আসে ডেমোগ্রাফিক থিওরিজ, বায়োলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল। এইবার ডেমোগ্রাফিক থিওরিজ হচ্ছে জিওগ্রাফির সাথে আবার কানেক্টেড। আমরা জিওগ্রাফিতে পপুলেশন চ্যাপ্টারে ডেমোগ্রাফিক থিওরি পড়ে থাকি, মালথুজের থিওরি পড়ে থাকবো, আরো অনেকের থিওরি রয়েছে, সেগুলো এখানে পড়তে হয় 11.2 তে। এইবার আসি 11.3 তে, বায়োলজিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল ফ্যাক্টরস, যেমন ফ্যাকান্ডিটি, ফার্টিলিটি, ন্যাটালিটি, মর্টালিটি। এগুলো বায়োলজির সাথেই কানেক্টেড। মানুষ কতদিন বাঁচছে, কতদিন তার মর্টালিটি থাকছে, ন্যাটালিটি ছোট বাচ্চা জন্মগ্রহণ কিভাবে হচ্ছে, ফার্টিলিটি কতটা, উর্বরতা কতটা রয়েছে, মায়েদের কতটা সন্তান হচ্ছে, এগুলোও আমরা কিছুটা হলেও জিওগ্রাফিতে, হিউম্যান জিওগ্রাফিতে পড়ি। যারা জানুয়ারি মাসের ব্যাচে পড়েছো তাদের তো অলরেডি হয়ে গেছে, আর যারা নতুন জুনের ব্যাচে পড়ছো তাদেরও হবে মোটামুটি আর 3-4 মাস 2 মাস পরেই হবে। জিওগ্রাফি যখন স্টার্ট হবে, হিউম্যান জিওগ্রাফির মধ্যে এই সেকশন গুলো, ডেমোগ্রাফিক থিওরিজ, তারপরে এই টার্ম গুলো আমাদের পড়তে হয়। এইবার এই অবধি এসে আমাদের মোটামুটি বলতে পারো এটাকে আমরা ধরতে পারি যে এটা বায়োলজিক্যাল বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি কমপ্লিট হয়। এইবার লাস্টের যে টপিকটা থাকে 12 নাম্বার টপিকটা, এই 12 নাম্বার টপিকটা কেউ কেউ ফিজিক্যালের মধ্যে ধরে, আর আলাদা করে একটা সেকশনও হিসেবেও ধরা যায়, অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজি, যেটাকে আমরা কি বলে থাকি, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। অ্যাপ্লাইড, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এর সাথে কানেক্ট করে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আবারও বলে দিচ্ছি, 12 নাম্বার পয়েন্টের সাথে বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। যেমন দেখো, স্পোর্টস, নিউট্রিশনাল অ্যানথ্রোপোলজি, আচ্ছা, ডিফেন্স, ইকুইপমেন্ট, ফরেনসিক, তারপরে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন, তারপর রিকনস্ট্রাকশন, তারপর প্যাটার্নিটি ডায়াগনোসিস, এই যে ডিএনএ টেস্ট যেটা হয় বাবা বোঝার জন্য কে তার মানে বাচ্চার বাবা, জেনেটিক কাউন্সিলিং, তারপর হচ্ছে ইউজেনিক্স, ডিএনএ টেকনোলজি, ডিজিজ বুঝতে, মেডিসিন বুঝতে, সেরোজেনেটিক্স, ক্রিপ্টোজেনেটিক্স, এগুলো রিপ্রোডাক্টিভ বায়োলজিতে। এইবার বিষয়টা হয় কি, এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা বলতে পারি অবশ্যই বায়োলজির সাথে কানেক্টেড, অবশ্যই, তাহলে সেই হিসেবে বলতে গেলে এটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে। বিকজ দেখো, ফরেনসিক, ডিফেন্স, ইকুইপমেন্ট, নিউট্রিশন, স্পোর্টসের, ইভেন স্পোর্টসেও এই যে অনেকে ড্রাগ নেয় না, যাতে সেই ভালো পারফর্ম করতে পারে, ইনজেকশন নেয়, সেটাও কিন্তু ধরা হয়ে থাকে এই যে তোমার অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির মাধ্যমে এই যে টেস্ট গুলো হয়ে থাকে। ইভেন কে কোন বাচ্চার বাবা কে, দ্যাট ইজ কল্ড প্যাটার্নিটি ডায়াগনোসিস বা ডিএনএ টেকনোলজির মাধ্যমে বোঝা হয়, বা যেটাকে ডিএনএ টেস্টও বলে। এগুলোকেও আমরা অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি ধরলেও এটা রিলেটেড টু বায়োলজিক্যাল অ্যাপ্লাইড, ঠিক আছে, এটা বায়োলজির সাথেই অ্যাপ্লাইড হয়ে থাকে। সো এইখানে এসে তোমাদের হচ্ছে পেপার 1 কমপ্লিট হয়। এইবার পেপার 1 এর মধ্যে একটা পয়েন্ট যেটা আমরা বাদ দিয়েছি, দ্যাট ইজ হচ্ছে 1.8, জাস্ট আ সেকেন্ড, 1.8, এই যে এটা প্রিন্সিপাল অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি, তারপর ক্রনোলজি, রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট ডেটিং মেথড। মনে আছে আমরা বলেছিলাম C14, আমরা হিস্ট্রি পড়ার সময় একটা টার্ম পেয়েছিলাম কার্বন 14, শুধু তো ওটা একটা মেথড, এরকম অনেক মেথডের নাম পাবো আমরা অ্যানথ্রোপোলজির মধ্যে, হিস্ট্রিতে ওখানে একটা মেথডের নাম আছে। কালচারাল ইভলিউশন যেগুলো রয়েছে, কিভাবে কালচার ইভলভ হচ্ছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, কপার ব্রঞ্জ এজ এবং আয়রন এজে। আর এই যে কপার ব্রঞ্জ এজ যেটা বলা হয় না, এটা জেনারেলি হরপ্পার টাইম পিরিয়ড থেকে বলা হয়।
ঠিক আছে, আয়রন এজ কোনটাকে যে বলা হয়ে থাকে, ভেদিক পিরিয়ডকে, যে সময় যেটা পাওয়া গেছে। কপার ব্রঞ্জ কখন পাওয়া যেত, হরপ্পার সময়। আয়রন কখন পাওয়া যেত, বৈদিক পিরিয়ডের সময়। চালকোলিথিক কোনটা, যখন আমাদের তাম্রলিপ্ত যুগ যেটাকে বলা হয়, তামা যখন এসছে সবে। এইবার এই 1.8 যখন আমরা পড়বো, পড়ে আমরা চলে আসবো পেপার 2 তে। পেপার 2 এর যেখানটাতে আমাদের দ্বারাও আসছি আমি, এই যে পেপার 2। পেপার 2 এর প্রথম টপিকই বলছে এইটা 1.1 এ। ঠিক আছে, সো আমরা কি করব, পেপার 1 এর 1.8 কমপ্লিট করে দেখবে, তারপরে যে টপিকটা শুরু হচ্ছে পেপার 2 এর ইন্ডিয়ান কালচার এন্ড সিভিলাইজেশন, প্রি হিস্টোরিক, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, প্রোটো হিস্ট্রিক, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা ইতিহাস পড়ার সময় বলেছিলাম, মনে আছে? সো ইন্দাস ভ্যালি কোন টাইমটাকে বলা হয়, প্রোটো হিস্ট্রিকে, মানে যে সময় আমরা রিটেন মেনশন তো পেয়েছি বাট ডেসিফার করে উঠতে পারিনি। প্রি হরপ্পা, হরপ্পা, পোস্ট হরপ্পা কালচার, কন্ট্রিবিউশন অফ দ্য ট্রাইবাল কালচার অফ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন, এইটাকে কম্পেয়ার করা হয়, ওয়ার্ল্ডের সাথে ইন্ডিয়াটাকে কম্পেয়ার করা হয়। এরপর দেখো প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স, যেমন ইন্ডিয়া থেকে পাওয়া গেছে শিবালিক, নর্মদা বেসিন থেকে রামাপিথেকাস, শিবাপিথেকাস, নর্মদা ম্যান। এরা হচ্ছে মানুষের সেই সময়কার আমাদের যারা পূর্বপুরুষ ছিল, বা আমাদের যারা প্রাইমেটস বলবো না, ঠিক অ্যাকচুয়ালি আদিম মানুষই বলা হয় এদেরকে। প্রাইমেটের একটু পরে, প্রাইমেট হচ্ছে একদম পুরনো। ঠিক আছে, প্রাইমেট হচ্ছে একদম পুরনো। এবার তাদেরকে আমরা প্রাইমেটের মধ্যে অবশ্যই ধরতে পারি, বাট তার একটু পরে এসছে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে না, মানে প্রাইমেটের গন্ডিটা অনেক বড়, প্রাইমেটের যে সার্কেলটা রয়েছে ওটা অনেক বড়, তার মধ্যে ইন্ডিয়ার এই পোর্শনটাতে প্যালিও আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলো পাওয়া গেছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে 1.3 তে এথনো আর্কিওলজি ইন ইন্ডিয়া। এই অবধি কিন্তু টোটালটা এগুলো কিন্তু আর্কিওলজি আমরা পড়ছি। এথনো আর্কিওলজির মধ্যে আমরা কি কি পাচ্ছি, যেমন দেখো সার্ভাইভাল, প্যারালালস পাচ্ছি, যেমন হান্টিং, ফোরাজিং, ফিশিং, প্যাস্টোরালিজম, পিজন কমিউনিটি, ক্রাফট প্রডিউসিং কমিউনিটি। মানে এই আর্কিওলজি থেকে, আর্কিওলজি মানে প্রত্নতাত্ত্বিক এভিডেন্স। প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে মাটি খুঁড়ে বা শিলা ভেঙে, ঠিক আছে, তো শিলা খনন করে, তো সেইখান থেকে যেগুলো আমরা এভিডেন্স পাচ্ছি, সেই এভিডেন্স গুলোকে আমরা কোনো না কোনো একটা টেকনোলজিকে ইউজ করে আমরা কি করছি, এগুলোকে আমরা টেস্ট করছি, এক্সামাইন করছি, যেরকম এই C14 একটা মেথড। এছাড়াও আরো অনেক মেথড রয়েছে, কার্বন ডেটিং মেথড রয়েছে, আরো অনেক মেথড আছে। সেইগুলোর মাধ্যমে আমরা কি করছি, সেইগুলো বুঝতে পারছি যে সেটা কত পুরনো, 50 লাখ বছর আগে, বা 5 লাখ বছর আগে, বা 10 লাখ বছর আগে। এবার সেটা আমরা বুঝতে পারছি, এবং তাদের কি পাচ্ছি, স্কাল পাচ্ছি। স্কালগুলো আমরা দেখবো যে মাথার যে স্কালগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক এভিডেন্সে, তো সেই জিনিসগুলো থেকে আমরা কি করছি, স্টাডি করছি যে সেই সময়কার মানুষগুলো কে রামাপিথেকাস হবে, কে শিবাপিথেকাস হবে, কে নর্মদা ম্যান হবে, এদেরকেও আমরা এখানে পেয়ে থাকবো। এরপর 2 নাম্বার পয়েন্টে বলছে কি, দ্য ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া, এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক এলিমেন্ট ইন ইন্ডিয়ান পপুলেশন অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড দেয়ার পপুলেশন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্ট্রাকচার অ্যান্ড গ্রোথ। দিস ইজ দ্য লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি প্লাস পপুলেশন। ডেমোগ্রাফি কথাটা বললেই বুঝতে পারবে, রিলেটেড টু সেন্সাস। আবারও আমি বলে দিচ্ছি, 2026-এ সেন্সাস বেরোলে পরে, এবং তোমাদের মেন্সের আগে যদি সেন্সাস বেরিয়ে যায় 26-এর মেন্সের আগে, সো দ্যাট মিনস তোমাদের এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেটা পাচ্ছ, এবং এই সেন্সাসের মধ্যে সমস্ত রকম অ্যানথ্রোপোলজিক্যাল ইনফরমেশনসও থাকে। তো দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে এই জায়গাটার উপর এমফাসাইজ রাখতে হবে, রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে স্ট্যাটিক তো অবশ্যই পড়বো, বাট তার সাথে যখন যদি সেন্সাস বেরিয়ে যায়, যেটা আমি তোমাদের জিওগ্রাফিতেও পড়াবো বা পড়িয়েছি অন্যান্য ব্যাচে, জিওগ্রাফিতে যখন আমরা দেখবো এই ভাষাগত স্ট্রাকচার কেমন আছে, ধর্মগত এথনিক স্ট্রাকচার কেমন রয়েছে, ইন্ডিয়ান পপুলেশনকে আমরা ভাগ করছি, ডিস্ট্রিবিউশনটাকে আমরা ভাগ করছি কিসের উপর বেস করে, স্ট্রাকচার এবং গ্রোথের উপর, তার গঠন কেমন, তার উন্নতি কেমন, ব্যাস এই দুটোর উপর বেস করে, আর যেটা তোমাদের সেন্সাসে হেল্প করবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এইখান থেকে স্টার্ট হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল, যেটা সোশিও কালচারাল। এই যে দেখো, স্ট্রাকচার অ্যান্ড নেচার অফ দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, বর্ণাশ্রম, পুরুষার্থ, কাম, রিনা, রিবার্থ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা পড়েছি, মনে আছে বৈদিক পিরিয়ডে আমরা পড়েছিলাম, তখন বলেছিলাম অ্যানথ্রোপোলজি অপশনাল, এগুলো আরো ডিটেলে আমরা পড়বো। বর্ণাশ্রম, পুরুষার্থ, সেই অর্থ, ধর্ম, কাম, মোক্ষ, কর্মের থিওরি কি, যে আমাদের এ জন্মে বা পরজন্মে যে কোনো টাইমে সেই ফল আমাদের ভোগ করতেই হবে। ঋণা, ঋণ মানে হচ্ছে আমাদের ডেপ্ট, ডিইবিটি, ডেপ্ট, সেটাকে আমরা হিন্দিতে বা ইংলিশে বাংলায় বলে থাকি ঋণ, সেটাই ঋণা। রিবার্থ, যার ঋণ থাকবে সে পরে আবার জন্মগ্রহণ করবে, পুনর্জন্ম করবে, এবং সেই সময় তাকে আগের জন্মে, লাইক ধরো এরকম বলা আছে যে যদি তুমি আগের জন্মে কারোর 5 লাখ টাকা মেরে থাকো, অনেক সময় করে না লোকে, এর 5 লাখ টাকা নিয়ে নেয়, বা 2 লাখ টাকা, কারোর হয়তো টাকা ইয়ে করে নেয়, ওটাকে কি বলে, ওটাকে চিটিংবাজি করে নিয়ে নিল, তো ওই পরের জন্মে তুমি দেখা যাবে তোমার ওই টাকাটাও সেম ভাবে কোনো না কোনো ভাবে সে ঠিক পেয়ে যাবে।
এবং অনেকে এই যে আমাকে একদিনকে বলছিল যে এরকম আমার অমুকে এত টাকা নিয়ে নিয়েছে আর ফেরত দিচ্ছে না। তো বেসিক্যালি সাধারণ বুদ্ধিতে এটা বোঝা সম্ভব না, যাদের নলেজ আছে যারা পড়েছে তারা জানবে যে আগের জন্মে তুমি ওর কোনো না কোনো ভাবে টাকাটা নষ্ট করেছিলে, বা এ জন্মে অন্য কারোর টাকা তুমি এইভাবে করে ছলচাতুরি করে নষ্ট করেছো বা নিয়ে নিয়েছো, সেই জন্যই তোমার সাথে হচ্ছে। সো দ্যাট ইজ দি কর্মা, রিনা অ্যান্ড রিবার্থ থিওরি। এইবার এইগুলো আমরা পড়বো কোথায়? 3.1 মানে ইন্ডিয়ান সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজির মধ্যে। তারপরে 3.2 তে কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। এটাতেও আমরা ইন্ডিয়াতে কিভাবে কাস্ট সিস্টেম, যেমন ডমিনেন্ট কাস্ট কোনটা, কাস্ট মোবিলিটি মানে একজন আপ ডাউন হচ্ছে, আমরা মোবিলিটি কনসেপ্টটাও পড়েছি। ফিউচার ভবিষ্যৎ কেমন হবে কাস্ট সিস্টেমের, জজমানি সিস্টেম কোনটাকে বলা হয়, ট্রাইব কাস্ট কন্টিনাম, এটা কেস হবে না, এটা কাস্ট হবে। হ্যাঁ, এটা টাইপিং এরর হয়েছে কেন আমি জানি না, এটা টি একটা আছে, ট্রাইব কেস নয়, ট্রাইব কাস্ট কন্টিনাম। ঠিক আছে, সো এইভাবে করে জিনিসটা আসছে 3.2 তে। এটা আসছে ইন্ডিয়ার কাস্ট সিস্টেম সম্পর্কে। বর্ণা আর কাস্টের মধ্যে ডিফারেন্সও আমরা এখানে দেখবো, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ বর্ণা অ্যান্ড কাস্ট। 3.3 তে আসছে স্যাক্রেড কমপ্লেক্স, নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স। এগুলো এক ধরনের কাইন্ড অফ বলতে পারো থিওরি, আমরা যখন পড়বো সেখানে আমরা দেখবো। এখানে আমি ডিটেলে আর যাচ্ছি না, কারণ এগুলোর অনেক কনসেপ্ট আছে। এগুলো টেম্পলের সাথে, ধর্মের সাথে কানেক্টেড রয়েছে, কিছুটা কিছুটা প্রকৃতির সাথে, মানুষের সাথে, ভূতের সাথে কি সম্পর্ক সেগুলো আছে। এরপরে আসে হচ্ছে ধর্মের ওপর ইম্প্যাক্ট অফ বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম এন্ড খ্রিস্টানিটি অন ইন্ডিয়ান সোসাইটি। এইবার বেসিক্যালি কি হয়েছে, বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম, খ্রিস্টানিটি এরা ইন্ডিয়ান সোসাইটির স্টার্টিং থেকে ছিল না, এরা পরে এমার্জ হয়েছে। তো যার ফলে কি হয়েছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সোসাইটির যদি রিলিজিয়ান বলা হয় স্টার্টিং থেকে, দ্যাট ইজ দি, তখন তো হিন্দুইজম নামও ছিল না, দ্যাট ইজ দি বৈদিক পিরিয়ড বা বৈদিক সভ্যতা বা বৈদিক ধর্ম। আমাদের ধর্মের অ্যাকচুয়াল নাম হচ্ছে বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম। এইবার তার উপরে নতুন নতুন ধর্ম এসছে, তাদের ওপর কি ইম্প্যাক্ট পড়েছে সেটা এখানে আমরা দেখবো। এটাও হিস্ট্রির সাথে কানেক্টেড। হিস্ট্রিতে তোমরা বুদ্ধিজম, জৈনিজম পড়েছো, ইসলাম পড়েছো, খ্রিস্টিয়ানিটি মডার্ন হিস্ট্রি টাইম পিরিয়ডে কিছুটা হলেও পড়বে, বা যারা ইংলিশ অনার্স পড়েছো তারাও খ্রিস্টিয়ানিটি পড়েছো। ইংলিশ অনার্সে খ্রিস্টিয়ানিটি অনেকটা কভার করে। এরপরে 4 নম্বরে এমার্জেন্স, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, যেখানে আমরা 18, 19 সেঞ্চুরি, 20 সেঞ্চুরি স্কলার অ্যাডমিনিস্ট্রেটরদেরকে পড়বো। অ্যানথ্রোপোলজিস্ট, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট টু দ্য ট্রাইবাল অ্যান্ড কাস্ট স্টাডিজ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেকশনসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে মনে হবে ছোট, বাট এর ভেতরে অনেক ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদেরকে আমাদেরকে স্টাডি করতে হবে, একজন দুজন নয়, তো অনেকটা, 300 বছর কম নয় কিন্তু। 18, 19, 20, আর্লি 20th সেঞ্চুরি, তার মানে হচ্ছে 18 সেঞ্চুরি মানে 1700, আর আর্লি 20th সেঞ্চুরি মানে 1950, মানে স্বাধীনতার আগে। আবার একটা পিরিয়ড আসে, দ্যাট ইজ আফটার ইন্ডিপেন্ডেন্সের 1947 বা 1950 পর থেকে আলাদা অ্যানথ্রোপোলজিস্টদের আলাদা থাকে। বাট যাই হোক, মোটামুটি 250-300 বছরের অ্যানথ্রোপোলজিস্টদের পড়া কম নয়, সেখানে ভারতের অনেক অ্যানথ্রোপোলজিস্টই ছিল। তো সেখানে আমাদেরকে এটা পড়তে হচ্ছে 4 এ। এটা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের সম্পর্কে। এরপর 5.1 এ আসছে ইন্ডিয়ান ভিলেজ। এই গ্রামটাও আমাদের কিন্তু সোশিও কালচারালের মধ্যেই পড়ছে, যে সোশ্যাল সিস্টেমের একটা মাধ্যম। সমাজে এই যে ট্র্যাডিশনাল গ্রাম কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টারকাস্ট সম্পর্ক কিভাবে আসছে, চাষি সম্পর্কে আগ্রারিয়ান রিলেশন কেমন হচ্ছে, গ্লোবালাইজেশন আস্তে আস্তে কি হয়েছে, বিশ্বায়ন হচ্ছে, এবার যার ফলে সেটা সমাজ গ্রামের উপর কিভাবে ইম্প্যাক্ট করছে সেইগুলো এখানে আছে। এরপর আসে 5.2 তে লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি, ধর্মীয় এবং ভাষাগতভাবে যারা মাইনরিটি রয়েছে, এটাও ভারতের সমাজের মধ্যেই পড়ছে, তাদের স্ট্যাটাসটা কি আছে। 5.3 তে আছে ইন্ডিজেনাস এক্সোজিনাস প্রসেস অফ সোশিও কালচারাল চেঞ্জেস, মানে সমাজের বাইরে থেকে এক্সোজিনাস আর সমাজের ভেতরে থেকে ইন্ডিজেনাস কিভাবে চেঞ্জ আসছে। যেমন এগুলো আমরা তো ইতিহাসে নাম, যারা মডার্ন হিস্ট্রি আমার কাছে পড়েছো তারা জানবে, যারা এখনো পড়োনি একটু অপেক্ষা করো, পাবে। সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন, ইন্টারপ্লে অফ লিটল অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন, পঞ্চায়েতি রাজ, সোশ্যাল চেঞ্জ, মিডিয়া এবং সোশ্যাল চেঞ্জ। সংস্কৃতাইজেশন মানে হচ্ছে যখন কোনো লোয়ার কাস্ট আস্তে আস্তে আপার কাস্টে ওঠার চেষ্টা করে। ওয়েস্টার্নাইজেশন যখন ভারতীয়রা পাশ্চাত্যের জিনিসকে ফলো করে। মডার্নাইজেশন যখন ধরো গ্রামের মানুষ আস্তে আস্তে মডার্ন টেকনোলজিতে আপডেটেড হচ্ছে। এইভাবে করে এই চেঞ্জেস গুলোকে এখানে আমাদের স্টাডি করতে হয়। 6.1 এ আসছে ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া। এইবার এখান থেকে স্টার্ট হচ্ছে, এই অবধি যেটা কমপ্লিট করলাম, দ্যাট ইজ দি সোশিও কালচারাল অফ ইন্ডিয়া, ভারতের সোশিও কালচারাল কমপ্লিট। এইখান থেকে স্টার্ট হয় হচ্ছে ট্রাইবাল হিস্ট্রি, সরি ট্রাইবাল অ্যানথ্রোপোলজি। এইবার এই 6.1 থেকে টোটাল বোধহয় শেষ অবধি, লাস্ট অবধি যতটা রয়েছে টোটালটাই ট্রাইবাল অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে। ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া, ভারতের ট্রাইবাল সিচুয়েশন কিরকম রয়েছে, তাদের ভাষাগত দিক থেকে, বায়োজেনেটিক তাদের ডিএনএ কিরকম পাওয়া যাচ্ছে, সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক সামাজিক এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য কেমন রয়েছে, পপুলেশনে কিভাবে ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট রয়েছে সেটা দেখবো 6.1। এই ট্রাইবাল অ্যানথ্রোপোলজির জন্য নাদিম হাসনেন স্যারের বোধহয় যে বইটা রয়েছে ওটা খুব ভালো একটা বই, আমার কাছেও রয়েছে, বাট ওটা তোমরা চাইলে কিনতে পারো, না চাইলে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি
সরি ট্রাইবাল অ্যানথ্রোপোলজি বাই নাদিম হাসনাইন বলে একজন স্যার আছে, তো ওনার লেখা বইটা খুব ভালো বই, আমার কাছেও আছে, চাইলে কিনতে পারো, না চাইলেও অসুবিধা নেই, আমি ওখান থেকে যেগুলো এক্সট্রা ইনফরমেশন থাকবে আমি নোটে অ্যাড অন করে দেবো। প্রবলেমস অফ ট্রাইবাল কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটিদের বেশ কিছু সমস্যা আছে, তাদের কি কি ফেস করতে হয়, জমি কেড়ে নিচ্ছে, গরিবি রয়েছে, তারা ইনডেবিটনেস মানে হচ্ছে সবসময় ঋণের বোঝায় থাকে, তাদের শিক্ষা লো লিটারেসি রয়েছে, অভাব, শিক্ষার অভাব, এডুকেশনাল ফেসিলিটি বেশি নেই, আনএমপ্লয়মেন্টের কাজের অসুবিধা রয়েছে, এমপ্লয়মেন্ট, হেলথ, নিউট্রিশন এগুলোর সমস্যা আছে, এগুলো সব আসছে 6.2 তে। মানে ট্রাইবদের কি কি প্রবলেম। 6.3 তে ডেভেলপমেন্টাল প্রজেক্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড প্রবলেম অফ রিহ্যাবিলিটেশন। যখন আমরা দেখতে পাই না যে কোথাও দেখবে এই যে ড্যাম তৈরি করা হয়, বাঁধ তৈরি হবে, রাস্তা রোড তৈরি হবে, যে কোনো পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, তখন তাদেরকে বেশ কিছু সমস্যা ফেস করতে হয়, তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে হয়। ফরেস্ট পলিসির ওপরে তাদের ওপর কি ইম্প্যাক্ট পড়েছে, কারণ কি 1906, 1927, 1988 এরকম অনেক আমরা দেখতে পাবো, এনভায়রনমেন্ট পড়বো যখন বা জিওগ্রাফি পড়বো যখন, আমরা অনেক ফরেস্ট পলিসি দেখতে পাই, ইভেন এখানেও অ্যানথ্রোপোলজিতেও আমাদের অনেক ফরেস্ট পলিসি পড়তে হবে। তার ফলে বেশ কিছু ইম্প্যাক্ট পড়েছে কাদের ওপরে, ট্রাইবদের ওপরে, তো সেটাও এখানে আমরা দেখছি। এরপরে আসছে কি প্রবলেমস অফ এক্সপ্লয়টেশন, এবার এরা সবসময়ই অত্যাচারের শিকার হয়ে থাকে, অ্যান্ড ডেপ্রিভিয়েশন অফ দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো ট্রাইবরা, এসসিরা, এসটিরা, ওবিসিরা এরা অনেক রকম প্রবলেমের বা এক্সপ্লয়টেশনের শিকার হয়ে থাকে, তো সেগুলো এখানে আমরা দেখব। তার জন্য সংবিধান কি কি কনস্টিটিউশনাল সেফগার্ড এনেছে, এইটা কিসের সাথে কানেক্টেড, রিলেটেড টু পলিটি, এটা লক্ষ্মীকান্তে আমরা কভার করব। 5th শিডিউল, 6th শিডিউল, আচ্ছা তারপরে হচ্ছে পেশা অ্যাক্ট এগুলো সব পড়বে, ডোন্ট ওয়ারি, এগুলো লক্ষ্মীকান্তে পলিটিতেও পড়বে, অ্যানথ্রোপোলজিতেও পড়বে। অ্যাকচুয়ালি এই জন্যই অ্যানথ্রোপোলজি এতটা ইম্পর্টেন্ট, কেন, বিকজ ইট ইজ আ ওভারল্যাপিং টপিক অফ অল দ্য জিএস। সমস্ত জিএস এর ইনফরমেশন তুমি অ্যানথ্রোপোলজিতে পাবে, আবার অ্যানথ্রোপোলজির নলেজ তোমাকে সমস্ত জিএস এই কিছু না কিছু ভাবে হেল্প করবে, সেটাও আসছি আমরা লাস্টে আলোচনা করব। 7.2 তে কি বলছে, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড কন্টেম্পোরারি ট্রাইবাল সোসাইটি, যার ভেতর সামাজিক যে বদল হচ্ছে, বর্তমান কন্টেম্পোরারি ট্রাইবাল সমাজ কেমন হয়েছে, মানে আগের ট্রাইবাল সমাজ তো একরকম ছিলই, বাট এখনের ট্রাইবাল সমাজে কি কি ইম্প্যাক্ট পড়ছে, স্পেশালি গভর্নমেন্ট বেশ কিছু প্রোগ্রাম চালায় ট্রাইবালদের জন্য, উইকার সেকশনসদের জন্য, সেটার জন্য ট্রাইবাল সমাজ অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে। যেমন ধরো আগে অতটা শিক্ষিত ছিল না, এখন তারা অনেক শিক্ষিত হয়েছে, সরকারি চাকরি করছে, তারা গভর্নমেন্টের পার্টিসিপেট করছে, তারা ডিরেক্ট ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে। সব থেকে বড় এক্সাম্পল আমাদের দেশের প্রেসিডেন্ট, যিনি নিজে একজন ট্রাইবাল ফ্যামিলি থেকে বিলং করেন এবং তারপরেও তিনি অত্যন্ত ইম্প্যাক্ট ফেলছেন সমাজের উপর। একটা সব থেকে হাইয়েস্ট পজিশন, মানে যখন সিটিজেনদের যে লিস্ট হয় না, তার মধ্যে 1 নাম্বার লিস্টের নামের প্রথম থাকে হচ্ছে দেশের প্রেসিডেন্টের নাম, রাষ্ট্রপতির নাম, এবং তিনি নিজে একজন ট্রাইবাল ফ্যামিলি থেকে বিলং করে। সো দ্যাট মিনস হচ্ছে সামাজিক চেঞ্জ যেটা আসছে সেটা এখানে আমাদেরকে 7.2 তে পড়তে হচ্ছে। এরপর আসে 7.3, দ্য কনসেপ্ট অফ এথনিসিটি, এথনিক কনফ্লিক্ট, এই যে ধর্মের ওপর বেস করে, জাতির ওপর বেস করে ঝামেলা হয়ে থাকে, রায়াটস হয়ে থাকে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, ট্রাইবাল কমিউনিটিদের মধ্যেও অনেক সমস্যা হয়, রিজনালিজম, নিজেদের আলাদা রাজ্য তৈরি করে দিতে হবে, দেশ তৈরি করে দিতে হবে, এই ঝামেলাগুলো হয়। সিউডো ট্রাইবালিজম, মিথ্যে, ভুয়ো, সিউডো মানে ভুয়ো, ছদ্মবেশে থাকে, অনেক সময় থাকে জাস্ট শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য এরা কি করে থাকে, নিজেদেরকে মানে মিথ্যে ট্রাইব হিসাবে সাজিয়ে রেখে দেয়। আর এই প্রবলেমগুলো স্পেশালি স্বাধীন মানে কলোনিয়াল এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো টাইমেই আমরা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে ব্রিটিশরা থাকাকালীনও প্লাস স্বাধীনতার পরেও। এইবার আসছে হচ্ছে ইম্প্যাক্ট অফ হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি, ইসলাম এন্ড আদার রিলিজন অন দ্য ট্রাইবাল সোসাইটি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো করে বুঝতে হবে, এই টপিকটা আগেও আমরা পড়েছি, বাট তখন কি লেখা ছিল এখানে, ইন্ডিয়ান সোসাইটি, ভারতের সমাজের উপর। এবার এটা কি লেখা আছে, ট্রাইবাল সোসাইটি। আর তখন ওখানে কি ছিল না, হিন্দুইজমটা ছিল না। কেন, কারণ তখন ইন্ডিয়ান সোসাইটি বলতে অ্যাকচুয়ালি হিন্দুইজমকেই বলা হয়, বিকজ বৈদিক পিরিয়ড স্টার্ট হয় ভারতের হিস্ট্রি বা হরপ্পান সিভিলাইজেশন যে স্টার্ট হচ্ছে সেটা ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই স্টার্ট হয়। সো দ্যাট মিনস হচ্ছে এই যে এই অংশটা মানে হচ্ছে সমস্ত ধর্মের ইম্প্যাক্ট কিভাবে ট্রাইবাল সমাজের ওপর পড়েছে। তো এখানে আমরা দেখবো যে ট্রাইবরা আদতেও কোনো ধর্মেরই অংশ কিনা নাকি আলাদা কোনো ধর্ম, সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়। 8.2 তে ট্রাইব অ্যান্ড নেশন স্টেট, আ কম্পারেটিভ স্টাডি অফ ট্রাইবাল কমিউনিটি। এই নেশন স্টেট যেটা দ্যাট ইজ হচ্ছে এটাও আমাদের ইন্ডিয়ান পলিটিক্স সাথে কানেক্টেড, ট্রাইবদের সাথে আমরা নেশন স্টেটকে কিভাবে কানেক্ট করতে পারছি। এরপরে আসছে 9.1 এ, এইখানেও এগুলো সব ট্রাইবাল হিস্ট্রি মানে অ্যানথ্রোপোলজি চলছে। হিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ট্রাইবাল এরিয়াস, ট্রাইবাল পলিসি, প্ল্যানস, প্রোগ্রামস অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট। যেমন এখানে এই যে পিটিজি বা প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, তারপর এনজিও,
এনজিওদের কি ভূমিকা রয়েছে, স্পেশাল প্রোগ্রাম কি কি তারা কন্ডাক্ট করাচ্ছে ট্রাইবদের জন্য, এই টোটাল জিনিসটা আমরা পাচ্ছি 9.1 এ। মানে অ্যাডমিনিস্ট্রেশন বা বলতে পারো আমাদের যে সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, এনজিও রয়েছে, মানে ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট অর্গানাইজেশনস অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, তারা ট্রাইবদের উন্নতির জন্য কি কি কাজ করছে। রোল অফ অ্যানথ্রোপোলজি ইন ট্রাইবাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আমরা এই ট্রাইবদের সমাজ বা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামের উন্নতির ক্ষেত্রে আমরা অ্যানথ্রোপোলজিকে কিভাবে কাজে লাগাতে পারি। এরপর 9.3, দ্যাট ইজ দি লাস্ট টপিক, কন্ট্রিবিউশন অফ অ্যানথ্রোপোলজি টু আন্ডারস্ট্যান্ডিং এ রিজনালিজম, কমিউনালিজম, এথনিক অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট। অনেক আমরা মুভমেন্ট দেখতে পাই, আন্দোলন দেখতে পাই, কেউ চাইছে আলাদা একটা দেশ তৈরি করে দাও, যেমন এই যে গোর্খা মোর্চা, বিমল গুরুং যিনি চাইছে পশ্চিমবঙ্গের ওপরের যে অংশটা রয়েছে, যারা এখন পশ্চিমবঙ্গেরই অংশ, তাদের থেকে আলাদা হয়ে গিয়ে আরেকটা গোর্খা ল্যান্ড তৈরি করতে। কমিউনালিজম, ধর্মের ওপর বেস করে প্রচুর ঝামেলা হচ্ছে। এথনিক এবং পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে, জাতের ওপর বেস করে অনেক ঝামেলা হচ্ছে, অনেক রাজ্যের মধ্যে দুটো সেকশনে ভাগ হয়ে গেছে, তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এইটা বোঝার জন্য, এগুলো স্টাডি করার জন্য অ্যানথ্রোপোলজি কিভাবে হেল্প করতে পারে। তো এইখানে এসে তোমাদের টোটাল 9.3 তে এসে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি কমপ্লিট হয়। তো বেসিক্যালি 6 to 9 এই টোটাল 3টে সেকশন, 6 থেকে 6, 7, 8, 9 4টে সেকশন, এই টোটাল 4টে সেকশন হচ্ছে তোমাদের ট্রাইবাল অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে। এইবার বিষয়টা হচ্ছে কি, জাস্ট আ সেকেন্ড, কয়েকটা অংশ আছে, একটুখানি ওয়েট করুন, ডান। এক সেকেন্ড, আচ্ছা আমি আগের দিনকে পাঠিয়ে রেখেছিলাম পিডিএফটা, এটা ক্লাস শিডিউলটা আগের দিনকে কোথায় এটা পাঠিয়ে রাখলাম যেন, তোমাদের দেখাবো বলে একটা পিডিএফ পাঠিয়ে রেখেছিলাম। এটা ক্লাস শিডিউল না, আচ্ছা ক্লাস শিডিউলের মধ্যেই যাচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই যে লাস্টের 3টে অংশ, যেটা তোমাদের 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, এইখানে যে এক্সট্রা টপিকস ফ্রম ডব্লিউবিসিএস সিলেবাস, ডব্লিউবিসিএস এর সিলেবাসে কিছু এক্সট্রা টপিক আছে, যেমন অ্যানথ্রোপোলজি এই যে 10.1, আচ্ছা এক মিনিট, এই যে লাস্টের টপিকটা পাঠিয়েছিলাম বাট এখন আর খুঁজে পাচ্ছি না। 10.1 অ্যানথ্রোপোলজি অফ জেন্ডার, কমিউনিকেশন, মাস মিডিয়া, পপুলার কালচার, লিগাল অ্যান্ড হিউম্যান রাইট, আইডিয়া অফ ফোক অ্যান্ড ফোক কালচার উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটা যেহেতু ডব্লিউবিসিএস সেই জন্য, আইএনএম অ্যান্ড ইন্ডিয়ান ট্রাইবস, ঝাড়খণ্ড সাঁওতাল মুভমেন্ট, এগুলো কিছুটা পাই আমরা, বাট এখানে না মেন এমফাসাইজ থাকে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইস্যুস ইন কনটেক্সট, সেক্ট, কাল্ট টু ট্র্যাডিশনাল নলেজ। তো বেসিক্যালি এই যে জায়গাটুকু রয়েছে, এই লাস্টের 4 দিনের যে ক্লাসগুলো রয়েছে তোমাদের, এইটা থাকবে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, মানে যেটা কমন সিলেবাস সেটা ডব্লিউবিসিএস এও আছে, ইউপিএসসি তেও আছে, এই অবধি যেটা বললাম এটা টোটালটা কমন। বাট এরপর থেকে এই যে লাস্টের যেটুকু অংশ আমি বললাম, এই যে 10.1, 5.5, 8.6 আর 10.3, তো এই অংশটা আসছে হচ্ছে তোমাদের এক্সট্রা টপিকের মধ্যে। যেমন এই যে লিগাল আর হিউম্যান রাইটটা না 2বার মেনশন আছে, জেন্ডার কমিউনিকেশনটা 2বার মেনশন আছে, এর আগেও একবার আছে, 10.1 এও একবার মেনশন আছে। যাই হোক, আমি ওগুলোকে একসাথে করে মার্চ করিয়ে আলাদা করে নোট দিয়ে দেবো, কারণ এটা প্রপার কোনো বইয়ে পাবো কিনা আমি জানি না, এটা আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে, কারণ আমি নিজে ডব্লিউবিসিএস এর জন্য আলাদা করে এই টপিকগুলো কখনো কোনো বইয়ে পাইনি, বা স্পেশালি ইউপিএসসি রিলেটেড বইয়ে তো থাকে না, ডব্লিউবিসিএস রিলেটেড বইগুলোই থাকবে। তো এইখানে এসে তোমাদের এখানে শিডিউলটা একটুখানি আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে তো তোমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা হয়ে গেল, জাস্ট আ সেকেন্ড, ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে হয়ে যাচ্ছে। কালকে থেকে তোমাদের হচ্ছে প্রথম 1.1, পরশু 1.2, 1.3 এই অবধি আসবে, জেনারেল অ্যানথ্রোপোলজি কমপ্লিট হয়ে গেল। এইবার 11ই আগস্ট মানে সোমবার থেকে স্টার্ট হচ্ছে সোশিও কালচারাল, যার ভেতরে 1.2 হচ্ছে 1.1 একদিনে মানে এটা এক সেকেন্ড, নেচার অফ কালচার পার্ট 1, নেচার অফ সোসাইটি, এটা পার্ট 1 নয়, এটা অ্যাকচুয়ালি বোধহয় একদিনেই হয়ে যাবে। নেচার অফ কালচারটা, এটা পার্ট 1 লাগবে না, এটা কেটে দাও, নেচার পার্ট 1 লাগবে না, 2 দিন লাগলে পার্ট 1 হয়, এটা একদিনেই হয়ে যাবে, এটা 2 দিন লাগবে না, ঠিক আছে। নেচার অফ সোসাইটি, ঠিক আছে, এই দিনকে আমরা করছি সোসাইটিটা, জাস্ট আ সেকেন্ড, সোসাইটি করছি। ম্যারেজ যেটা রয়েছে, ম্যারেজটা আমাদের 2 দিন টাইম লাগছে, ফ্যামিলিটা আমাদের 2 দিন টাইম লাগছে, কিনশিপটা আমাদের 2 দিন টাইম লাগছে, ইকোনমিক অর্গানাইজেশনসটা একটু বড়, দ্যাটস ওয়াই আমাদের 3 দিন টাইম লাগছে। এগুলোতে একটু টাইপিং এরর হয়েছে, এটাও 3 হবে, হ্যাঁ এটা 4 হয়ে গেছে, এটা 3 হবে।
আচ্ছা, এরপরে পলিটিক্যাল অর্গানাইজেশনস আমাদের একদিনে হয়ে যাচ্ছে, পলিটিক্যাল অর্গানাইজেশনস একদিনে হচ্ছে, তবে এটা কনফার্ম নয়, আমি আবারও বলে দিচ্ছি, ইদার ইকোনমিক অর্গানাইজেশনস যদি দুদিনে হয়ে যায় তাহলে পলিটিক্যাল অর্গানাইজেশনসও দুদিন হতে পারে, কারণ ইদার এটাও হতে পারে ইকোনমিক অর্গানাইজেশনস হয়তো ধরো অল্প একটু টাইম 30 মিনিটস হয়তো বাকি রইলো, বাকি পলিটিক্যাল অর্গানাইজেশন শুরু করলাম, মানে মোটামুটি পলিটিক্যাল আর ইকোনমিক মিলিয়ে আমাদের 4টে ক্লাস লাগে। আচ্ছা, রিলিজিয়ানের ক্ষেত্রে রিলিজিয়ান অনেকটা বড় টপিক, দ্যাট ইজ আমাদের 4টে ক্লাস লাগছে, 4 ক্লাস লাগছে, একটা উইক আমাদের লেগে যাচ্ছে, 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3, 4। এরপর থিওরিজ এর জন্য খুব ইম্পর্টেন্ট, থিওরিজ কিন্তু খুব ডিটেলে পড়তে হয়, কারণ শুধু থিওরি পড়লে হবে না, থিওরির সাথে আমাদের অ্যানথ্রোপোলজিস্টদেরকেও পড়তে হবে। সো টোটাল আমাদের কটা, 6টা ক্লাস লাগে থিওরিতে। আগের ব্যাচেও আমাদের মনে হয় 5টা বা 6টা ক্লাস লেগেছিল, এরকমই লাগে, মিনিমাম 6টা ক্লাসের আগে থিওরি কখনোই পসিবল নয়, থিওরি অনেক ডিটেলে পড়তে হয়, থিওরিস্টদের নাম পড়তে হবে, মুখস্থ করতে হবে, তো এই যে তাদের নিজেদের মানে আর্লি লাইফও করতে হয়, প্লাস কাজে তাদের কি কন্ট্রিবিউশন সেটাও দেখতে হবে। ঠিক আছে, সো এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ থিওরি গুলো দেখছি। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এখানে কালচার, ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন 7 নাম্বারটার জন্য একদিন লাগছে, রিসার্চ মেথডসটার জন্য অনেকগুলো রিসার্চ মেথড আছে, 3 দিন লাগছে। এইবার এখানে এসে কমপ্লিট হয়ে গেল, তারপর তোমাদের শুরু হচ্ছে কবে থেকে, 24শে সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি স্টার্ট হচ্ছে 1.4 দিয়ে। 1.4-এ আমাদের 3 দিন টাইম লাগছে, 1.5-এ 2 দিন টাইম লাগছে, ফিজিক্যালে একটু টাইম লাগে, ফিজিক্যালে যেহেতু বায়োলজি রয়েছে তো যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে একটু বেশি ডিটেলে বোঝাতে হয়। 1.6 রয়েছে 2 দিন, 1.7 2 দিন, এরপর আবার ডিরেক্ট 9.1 আছে 2 দিন, 9.2 রয়েছে 1 দিন, 9.3 রয়েছে 2 দিন, 9.4 2 দিন, 5 1 দিন, 9.6 আছে 2 দিন, তারপর 9.7 একদিন, 9.8 একদিন, 10 রয়েছে 2 দিন, 11 রয়েছে একদিন, এবার 11.2 11.3 এ দুটো খুবই ছোট ছোট টপিক, এ দুটো একই দিনে হয়ে যায়। 12 নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজি, এটা স্ট্যাটিকে যেটুকু পোর্শন আছে ওটা আমাদের একদিনের ক্লাসে এনাফ হয়ে যাবে, তারপর যখন কারেন্ট অ্যাফেয়ার্স বেরোবে এক্সামের আগে তখন আরেকবার আমরা একটু আলোচনা করে নেব। এরপর এইখান থেকে 25শে নভেম্বর থেকে তোমাদের এইখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে হচ্ছে মানে 24শে নভেম্বরে, 24শে সেপ্টেম্বর থেকে 24শে নভেম্বর এসে টোটাল অ্যানথ্রোপোলজির বলতে পারো পেপার 1 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার 25শে নভেম্বর থেকে স্টার্ট হয় পেপার 2, বাট তার সাথে পেপার 1 এর একটাই অংশ অ্যাড অন থাকে, দ্যাট ইজ হচ্ছে 1.8 প্রিন্সিপাল অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি কালচারাল ইভলিউশন, পেপার 1 কমপ্লিট। ঠিক আছে, সো এই দিনে এসে আমাদের পেপার 1 কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন এখান থেকে পেপার 2 স্টার্ট হচ্ছে। 1.1 এর ইভলিউশন অফ ইন্ডিয়ান কালচার সিভিলাইজেশন, 1.1 আবার আরেকদিন হচ্ছে প্যালিও আর্কিওলজিক্যাল, সরি অ্যানথ্রোপোলজিক্যাল লিখেছি বোধহয়, এটা বোধহয় আর্কিওলজিক্যাল হবে, দেখো তো এটা আর্কিও নয় অ্যানথ্রোপোলজিক্যাল, দেখে নিই একবার। ফ্রম ইন্ডিয়া, এথনো আর্কিওলজি, ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া, এই অবধি ডেমোগ্রাফিক প্রোফাইল 2 অবধি, দ্যাট ইজ হচ্ছে 3rd ডিসেম্বর। এই 3rd ডিসেম্বর দ্যাট ইজ এখান থেকে স্টার্ট করলে যদি আমরা ধরি 25শে নভেম্বর, 25শে নভেম্বর থেকে 3rd ডিসেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি হয়ে যাচ্ছে। এরপর ইন্ডিয়ান সোসাইটি স্টার্ট হচ্ছে 4থা ডিসেম্বর থেকে, স্ট্রাকচার অ্যান্ড নেচার অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, তারপর 3.2 হচ্ছে 2 দিনে, 3.3 একদিন, 3.4 একদিন। 4 এর যেটা 4 নাম্বার রয়েছে এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এইখানে ইন্ডিয়ার অ্যানথ্রোপোলজিস্টদের পড়তে হচ্ছে, এটা আমাদের 3 দিন ক্লাস লাগছে, 3টে ক্লাস লাগছে। ঠিক আছে, সো প্রথম দিনটা আমরা গ্রোথ আর ডেভেলপমেন্ট নিয়ে পড়বো, পরের দিনটা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদেরকে আমরা 2 দিনে কমপ্লিট করব। ভিলেজ স্টাডিটাও আমরা 2 দিনে কমপ্লিট করছি, প্রথম পার্ট 1টা এই যে 5.1, তারপর 5.2 একদিনে, 5.3 আবার 2 দিনে। এইবার আবার 29শে ডিসেম্বর থেকে এই অবধি এসে 5.3 তে এসে ইন্ডিয়ান সোশিও কালচারাল কমপ্লিট হয়ে গেল, কবে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর 25th ডিসেম্বর এসে কমপ্লিট হয়ে গেল। এরপর আসে 29শে ডিসেম্বর থেকে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি স্টার্ট হচ্ছে, 6.1 থেকে স্টার্ট হচ্ছে, 6.1 এ একদিন, 6.2 তে 2 দিন, 6.3 তে 2 দিন, 7.1 এ 2 দিন, 7.2 তে 2 দিন, 7.3 তে 2 দিন, 8.1 এ একদিন, 8.2 তে একদিন, 8.3 তে একদিন, 9.1 এ 3 দিন, এটা অনেকটা বড়, 9.1 এ 3 দিন, 9.2 একদিন, 9.3 একদিন। তো এইভাবে করে এসে 29শে জানুয়ারি আমাদের ট্রাইবাল অ্যানথ্রোপোলজি কমপ্লিট হচ্ছে, যেটা চলবে কিনা কোথা থেকে 29শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর থেকে 29শে জানুয়ারি, 1 মাসের মধ্যে লাস্ট 1 মাসে আমরা ট্রাইবাল অ্যানথ্রোপোলজি কমপ্লিট করছি। তারপর 2nd ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি, 4th 5th মানে লাস্ট সপ্তাহের যে 4টে দিন রয়েছে সেইটাতে আমরা WBCS এর যে এক্সট্রা টপিক যেগুলো আমি বললাম 10.1, 5.5, 8.6, 10.3, ঠিক আছে, সো এইগুলো আমরা লাস্টে কমপ্লিট করছি। এইবার বিষয়টা একটু বলে দিই, ডাউট ক্লিয়ারিং সেশন যেগুলো তোমাদের গুগল মিটে হবে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনগুলো রাত্রিবেলা 8টা থেকে 10টা হয়, যাতে সবাই জয়েন করতে পারে, কারণ অনেকে চাকরি করে, কলেজে যায়, মর্নিং টাইমে করলে তাদের জন্য অসুবিধা হয়ে যায়। সো সকাল রাতে 8টা থেকে 10টায় হবে।
যেটা 31শে অগস্ট মানে 31 অগস্ট মাসে যা পড়াচ্ছি, অগস্ট মাসে এই যে অগস্ট মাসে তোমাদের বলে দিচ্ছি 28শে অগস্ট লাস্ট ক্লাস হচ্ছে 28 অগস্ট, তারপরে 31শে অগস্ট সানডে রাত 8টায় তোমাদের ডাউট ক্লিয়ারিং হবে। মানে এই যা পড়ানো হচ্ছে এই 4 সপ্তাহ, এই 4 সপ্তাহে তোমাদের যার যা ক্লাস থেকে যা ডাউট থাকবে সেটা তোমরা খাতায় লিখে রাখবে, যেদিন যে ক্লাসটা করছো সেটা খাতায় লিখে রাখবে, ডাউট ক্লিয়ারিং সেশনে সেটা আলোচনা করে জিজ্ঞাসা করে নেবে। তারপরে 30শে সেপ্টেম্বর থেকে একটা রয়েছে, মাসের একদম শেষ দিনগুলোতেই রেখেছি, এটা মঙ্গলবার পড়েছে রাত 8 PM 8 PM এ, তারপর এটা 31শে অক্টোবর শুক্রবার রাত 8টায়, তারপরটা 30শে নভেম্বর রবিবার রাত 8টায়, তারপরটা 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায়, আর তারপরটা 8ই ফেব্রুয়ারি মানে কোর্স কমপ্লিট হওয়ার একদম পরে 5ই ফেব্রুয়ারি কোর্স কমপ্লিট হচ্ছে, যাতে ফুল কোর্স রিলেটেড যাবতীয় যা ডাউট থাকবে লাস্ট দিন জিজ্ঞেস করে নিতে পারবে, দ্যাট ইজ রাত 8টায়। আর মক টেস্টের টাইম একটু বলে দিচ্ছি, 3 ঘন্টা সময় থাকবে, 250 নাম্বারের মার্কস থাকবে, 250 মার্কস থাকবে মক টেস্টের। আচ্ছা এখানটাতে আমার দুটো মক টেস্ট অ্যাড করা হয়নি, আমি পরে ইয়েটাতে দেখেছিলাম যে তোমাদের 6টা সেকশনাল মক টেস্ট ছিল, দুটো ফুল মক টেস্ট ছিল, এটা আমি খেয়াল করিনি, দুটো ফুল মক টেস্টের ডেটটা এখানে অ্যাড করা হয়নি, সেটা আমি পরে দেখেছি। তো এখানে তোমাদের 6টা সেকশনাল মক টেস্টের ডেট দেওয়া আছে, দুটো ফুল মক টেস্টের ডেট, একটা ফেব্রুয়ারি এন্ডে হবে, ফেব্রুয়ারি এন্ডে, একটা জাস্ট আ সেকেন্ড মার্চ ফার্স্ট উইকে হবে। জেনারেলি এই দুটো একই সাথে হয়, তবু আমি তোমাদের 1 সপ্তাহ টাইম দিলাম। অ্যাকচুয়াল এক্সাম যেদিন তোমরা দিতে যাবে একই দিনে সকালবেলা 9টা থেকে 12টা একটা দেবে, কি হলো 9টা থেকে 12টা একটা দেবে, আবার 2 PM থেকে রাত দুপুর 2টো থেকে 5টা একটা দেবে। এবার চাইলে আমি ওভাবে ফেলতেই পারতাম, বাট এটাতে তোমাদের একটু চাপ হয়ে যাবে, পরপর 3-6 ঘন্টা লেখা, উচিত সেভাবেই ফেলা, বাট স্টিল তারপরেও আমি একটা সপ্তাহ দিচ্ছি যাতে তোমাদের রিভিশনে অসুবিধা না হয়। ফেব্রুয়ারির লাস্ট রবিবারে একটা হবে আর মার্চের প্রথম রবিবারে একটা হবে, তো 7 ডেজের গ্যাপ পাচ্ছ পেপার 1 পেপার 2 এর ফুল মক টেস্টের মধ্যে, ওটা আমি আর এখানে অ্যাড অন করিনি, করা হয়নি তখন আমার। এই যে প্রথমটা অগাস্টে যা পড়িয়েছি সেটা 14ই সেপ্টেম্বর, তারপর সেপ্টেম্বরে যা পড়িয়েছি সেটা 12ই অক্টোবর, অক্টোবরে যেটা পড়িয়েছি 16ই নভেম্বর, নভেম্বরে যা পড়াবো সেটা 14ই ডিসেম্বর, ডিসেম্বরে যা পড়াবো সেটা 11ই জানুয়ারি, জানুয়ারিতে যা পড়াবো সেটা 15ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তো 15ই ফেব্রুয়ারি অব্দি টাইম পাচ্ছ, তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে 5ই ফেব্রুয়ারি, তারপরেও তোমাদের এক্সট্রা 10 দিন দেওয়া হয়েছে যাতে রিভিশনের সময়টা পাও। ঠিক আছে, সো 15ই ফেব্রুয়ারি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা সানডে পড়েছে। ঠিক আছে, টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টো, 3 ঘন্টা টাইম থাকবে, পেপারের মার্কস থাকবে 250 মার্কস, যেমন ইউপিএসসি তে হয় ঠিক সেম ভাবে। কোশ্চেন ইংলিশ ভার্সনে থাকবে, তোমাদের রাইটিং তোমরা ইংলিশে লিখতে পারো, ইংলিশেই ম্যাক্সিমাম লিখবে, যদি একান্তই কারোর মনে হচ্ছে যে সে বেঙ্গলি ভার্সনে এক্সাম দেবে সে চাইলে লিখতে পারে, তবে আমাকে একটু সেই যিনি কপি ইভ্যালুয়েট করবে তার সাথে একটু কথা বলতে হবে যে সে বেঙ্গলি কপি ইভ্যালুয়েট করতে পারবে কিনা। হয়তো পারবে আশা করছি, জিজ্ঞেস করে দেখবো আমি, কারণ তার তো অ্যানথ্রোপোলজি মানে ব্যাকগ্রাউন্ড ছিল, হয়তো যদি কলেজে সে বেঙ্গলি ভার্সনে পড়ে থাকে তাহলে তো অসুবিধা নেই, তবে এটা বিষয়টা হচ্ছে কেউ কলেজে বেঙ্গলি ভার্সনে পড়ে কেউ ইংলিশ ভার্সনে পড়ে, তার উপর নির্ভর করে আর কি হয় ব্যাপারটা, তো এটা একটু জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, অসুবিধা হবে না, যদি কেউ বাংলায় লিখতে চায় লিখতে পারে, কারণ আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালের নোটও বেঙ্গলি ভার্সনে বেরোবে, তবে সেটা এই বছরের শেষের দিকে, মানে যখন আমাকে ফুল নোটটা সে ইংলিশে দিয়ে কমপ্লিট করে দেবে, সো ওই ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে আমাদের বেঙ্গলি ভার্সনেরও অ্যানথ্রোপোলজি অপশনালের নোট বেরোবে। ঠিক আছে, তো এইখানে তারপরে তোমাদের টোটাল 8টা মক টেস্ট হচ্ছে, এই হচ্ছে তোমাদের টোটাল শিডিউল। কারোর কোনো ডাউট থাকলে রিগার্ডিং সিলেবাস বা শিডিউল জিজ্ঞেস করবে, কোনো যদি ডাউট থাকে। আমি দেখছি প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন যদি পাই, পাঠানো ছিল আমার এই চ্যানেলটার মধ্যে, আমি দেখছি যদি পেয়ে থাকি। ফাইলস, আচ্ছা কারোর কোনো ডাউট থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে। পাঠিয়েছিলাম আমি একবার টেলিগ্রাম চ্যানেলে, এই যে অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 1 পেপার 2, এটা 2024-এর। অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 1, ফরওয়ার্ড, তোমাদের গ্রুপটা কোথায়, এটা আচ্ছা, তারপর পেপার 2, এটা 24, কারণ এখন অবধি তো এক্সাম বাকি হয়নি, সো দ্যাটস ওয়াই। পেপার 2টাও পাঠিয়ে দিচ্ছি।
ফরওয়ার্ড করে আচ্ছা সবগুলো একবারে চলে গেল। ও আচ্ছা, সিলেক্ট করেছিলাম একটা একটা, সবগুলো চলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রেখে দিও। তোমাদের গ্রুপে মনে হয় সবগুলোই চলে গেছে, একবার দেখে নাও তো। এই যে এটা হচ্ছে এই দুটো, প্রথম দুটো, হ্যাঁ, এই যে পেপার 1 লেখা আছে, পেপার 2 লেখা আছে, এই দুটো হচ্ছে। আমি আগে পেপার 1 একটা খুলছি। 2024 এখন অব্দি মেন্স হয়েছে, 25-এর মেন্স এখনো হয়নি, সো ওটাই আপডেটেড কোশ্চেন রয়েছে। আচ্ছা দেখো, এইবার যারা একদম আইডিয়া নেই অ্যাবাউট মেন্সের কোশ্চেন কেমন আসে, একবার দেখে নাও প্রথম পেজে কি লেখা আছে। ফার্স্ট কি বলছে, টোটাল 8টা কোশ্চেন আছে, 8 কোশ্চেন্স, যেটাকে দুটো সেকশনে ভাগ করা আছে, যেটা দুটো ভাষা হিন্দি এবং ইংলিশে প্রিন্ট করা আছে। এই প্রথমটা, এই 8টা কোশ্চেনের মধ্যে ক্যান্ডিডেটকে মিনিমাম 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, এই 5টা কোশ্চেনের মধ্যে 1 এবং 5 হচ্ছে কম্পালসারি, মানে তোমাকে 1 আর 5 নাম্বার অ্যাটেম্প্ট করতেই হবে, তুমি বাদ দিতে পারবে না, বাদ দিলে তোমার নাম্বারও বাদ হয়ে যাবে। ধরো তোমার যদি ইচ্ছে হয় যে না আমি এই 1 আর 5 বাদ দিয়ে বাকি 5টা অ্যাটেম্প্ট করবো, তাহলে হবে না, তোমাকে 1 আর 5 কম্পালসারি অ্যাটেম্প্ট করতেই হবে। বাকি যা রইলো, রিমেনিং যা রইলো, তার থেকে তুমি 3টে অ্যাটেম্প্ট করতে পারো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে চুজিং অ্যাটলিস্ট 1 কোশ্চেন ফ্রম ইচ সেকশন, মানে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তোমাকে চুজ করতেই হবে, কোথা থেকে, ফ্রম ইচ সেকশন, যে কোনো সেকশন থেকে। তার মানেটা কি, তার মানেটা এটাই বোঝায়, সেকশন, ভালো করে বোঝো, সেকশন এ তে কি কি রয়েছে, 1 2 3 4, সেকশন বি তে 5 6 7 8। ঠিক আছে, এইবার এই 1 আর 5 আমাকে অ্যাটেম্প্ট করতেই হচ্ছে, আর এর ভেতর থেকে আমাকে বলেছে অ্যাটলিস্ট, এমন নয় যে আমি এখান থেকে ধরো 2 3 4 লিখে ফেলতে পারবো না, তা করলে হবে না। ঠিক আছে, তা করলে আমার এখানে যে 50 নাম্বার থাকবে ওটা কিন্তু কেটে দেবে, ওটা কাউন্টই হবে না, সে তুমি যতই 5টা লেখো না কেন, কাউন্টই করবে না ওরা। যা বলেছে এই জিনিসটা জেনে তারপর লিখতে হবে। এখান থেকে আমি 2 3 লিখতে পারি, এখান থেকে আমি 6 লিখতে পারি, বা এখান থেকে আমি 3 4 লিখতে পারি, বা এখান থেকে আমি 8 লিখতে পারি। মানে কি, মানে একটা সেকশন থেকে 3টে, একটা সেকশন থেকে 2টো, বোঝা গেছে? বা প্রথম সেকশন থেকে 2টো, তারপরে সেকশন থেকে 3টে, মানে টোটালটা মিলিয়ে 5টা তোমাকে করতে হবে। আমার নিজের ইচ্ছে মতো 5টা আমি লিখতে পারবো না, এই জিনিসটা অনেকে জানে না, যার ফলে অনেকে ভাবে যে আমি তো ভালো এক্সাম দিয়ে এসেছিলাম, তারপরেও কেন আমার মেন্স কোয়ালিফাই হলো না। কারণ এইটা যদি তুমি ভালো করে না জেনে, না পড়ে তারপর ডিরেক্ট কোশ্চেনে চলে যাও, তাহলে কিন্তু তোমার হবে না। সো এই জিনিসটা ভালো করে জানতে হবে, এবং প্রত্যেকটা যে মার্কস দেওয়া হবে, কোশ্চেন ইন্ডিকেটেড এগেইনস্ট ইট, এবং ওইটার জন্যই নাম্বার দেওয়া হবে। তুমি নিজের ইচ্ছে মতো লিখলে তোমায় নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়ার্ড লিমিটের মাথায় রাখতে হবে, ওয়ার্ড লিমিট ইন দ্য কোশ্চেন ওয়েন এভার স্পেসিফাইড শুড বি অ্যাডহেয়ার টু। ঠিক আছে, +-5 বা 10 হতে পারে, মানে ধরো কোথাও যদি বলে 250টা ওয়ার্ডস, 245ও হতে পারে, 255 হতে পারে, 260ও হতে পারে, মানে ম্যাক্সিমাম ওইটুকুর মধ্যেই থাকতে হবে। আমি আনলিমিটেড ওয়ার্ডস গল্প লিখে যাব তা হবে না, ওই জন্য আমি তোমাদের বারবার বলি না যে পেজ মেনটেন করে লেখো, কারণ তোমাকে যে পেজ দেবে না এরকম ভাবে লেখা থাকবে, ওপরে কোশ্চেন থাকবে, তারপরে 3টে পেজ খালি থাকবে, এরকম 3টে পেজ খালি থাকবে। এইবার ধরো তুমি যদি ধরো 15 মার্কার কোশ্চেন, তুমি ধরো 2টো পেজে ভরিয়ে দিয়েছো, আর এই পেজটা খালি রয়েছে, তো -1 করে দেবে, -1 করে দেবে, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। ঠিক আছে, সো প্রত্যেকটা পেজে ওয়ার্ডস কে ডিস্ট্রিবিউট করতে হবে, আদারওয়াইজ ওভারঅলে গিয়ে 5 মার্কস মাইনাস করে দেয়। এরকম অনেকের হয়েছে যে ওভারঅলে গিয়ে 5 মাইনাস হয়ে গেছে, ওভারঅলে 10 মাইনাস হয়ে গেছে, টোটালটায় গিয়ে 10 নাম্বার 15 নাম্বার নেগেটিভ করেছে, এবং সেটা রেজাল্টে মেনশন থাকে। সব থেকে বড় ব্যাপার, রেজাল্টে সেটা মেনশন থাকে। নেগেটিভ মার্কিং গুলো নেগেটিভ, ওরা অনেক সময় রেজাল্টে, অনেকের, আমি অনেক স্টুডেন্টদের, মানে যারা পাস করেনি মেন্স, তাদের রেজাল্টে দেখেছি লেখা রয়েছে -5 -10 এরকম লেখা থাকে। সো অ্যান্সার এই যে লেখা আছে এখানে, আমি বলে দিচ্ছি, একটু মুছে দিয়ে জায়গাটা, কি লিখে দিয়েছে বলছে, ওয়ার্ড লিমিট ইন কোশ্চেন এন্ড whenever specified should be adhered, the attempts of question should be counted in a sequential order, পরপর মেনটেন করতে হবে। Unless struck off attempt of a question shall be counted if it attempted partly। ঠিক আছে, এটাকে কাউন্ট করা হবে যে তুমি হাফ অ্যাটেম্প্ট করো। এনি পেজ অর পোর্শন অফ দ্য পেজ লেফট ব্ল্যাঙ্ক ইন দ্য কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট মাস্ট বি ক্লিয়ারলি স্ট্রাক অফ। এই যদি কখনো ফাঁকা থাকে দেখবে জেনারেলি এই কেটে দিতে হয়, কারণ এটা যদি না হয় তাহলে ওনারা আর পরের পেজে যাবেই না, পড়বেই না।
কারণ ভাববে যে হয়তো তুমি এরপর আর লেখোনি। সো দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা পেজ ভরাতে হবে টু গেট আ গুড মার্কস অ্যান্ড অলসো দ্য মানে ভালো একটা ইমপ্রেশন তৈরি করার জন্য। পেজ খালি থাকা মানে তুমি অলরেডি একটা নেগেটিভ ইমপ্রেশন দিয়ে বসে আছো। সো যেহেতু এখানে তোমার নিজের ইচ্ছে মতো তো তুমি লিখতে পারবে না, এখানে কোশ্চেন এই যে অ্যান্সার কাম এই যে লেখা রয়েছে না এই যে জিনিসটা কোশ্চেন কাম অ্যান্সার, অ্যান্সার বুকলেট, কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। মক টেস্টেও সেম থাকে কিন্তু, যে কোশ্চেন থাকে অ্যান্সার বুকলেট থাকে। ইভেন আমরাও এই যে তোমাদের যে অ্যানথ্রোপোলজির যে মক টেস্টটা নেবো আর কি, যে মক টেস্ট গুলো সেম ভাবে থাকবে। আমি কিন্তু এই একই পদ্ধতিতে দেবো, কোশ্চেন দেবো, তারপর যদি 15 মার্কার হয় 3টে পেজ ছাড়বো, যদি 10 মার্কার হয় 2টো পেজ ছাড়বো, ওর মধ্যেই ভরাতে হবে একদম সেম অ্যাজ ইট ইজ ভাবেই তোমাদের মক টেস্ট গুলো কন্ডাক্ট হবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে প্রথম কোশ্চেন। এখানে 2024 সালের কোশ্চেনটা আমরা একটুখানি আলোচনা করে নিই। আচ্ছা, লাইভ ঠিক আছে তো? কোনো অসুবিধা হলে বলো, লাইভে কোনো প্রবলেম হচ্ছে না তো? না আন্টি না। ঠিক আছে, ওকে। দেখো প্রথম এইখানে কি বলছে, সেকশন 1টা দেখো। সেকশন এর মধ্যে 4টে কোশ্চেন আছে, যার ভেতর 1 নাম্বার তো কম্পালসারি লিখতেই হবে। এবার দেখো তো পারো নাকি, মানে কমন লাগছে নাকি সিলেবাসের মধ্যে থেকে। অ্যাট্রিবিউটস অফ কালচার, এই যে বিশেষত্ব, হিন্দিতে বলছে বিশেষত্ব, বিশেষতা বা মানে অ্যাট্রিবিউটস মানে কালচারের কি কি ফিচার্স রয়েছে, কি কি স্পেশালিটিজ রয়েছে কালচারের, পারবো। ওইটা কি, কত, 5 মার্কস। এবং এইখানটাতে দেখবে লেখা আছে, সরি 10 মার্কস। প্রত্যেকটা কোশ্চেনে 50 মার্কস হবে, তার মানে 50 ইন্টু 5 করলেই তো 250 হচ্ছে, রাইট? সো যদি 5টা কোশ্চেন আমায় অ্যাটেম্প্ট করতে হয়, তার মানে বুঝতে হবে এক একটা কোশ্চেন 50 মার্কসের কোশ্চেন আছে। আর এর ভেতরে যদি আমাকে এবিসিডি করে টোটাল ই অবধি লিখতে হয়, তাহলে পার কোশ্চেন কত রয়েছে, 10 মার্কস রয়েছে, সেই জন্য 10 ইন্টু 5 করেছে। তার মানে আমাকে এখানে 150 ওয়ার্ডস লিখতে হচ্ছে, লেখাই রয়েছে ফলোইং 150 ওয়ার্ডস। প্রথম এটা আমাকে তার মানে 2 পেজ লিখতে হবে, ক্লিয়ার? এটা 2 পেজেস। হরপ্পার মেরিটাইম ট্রেড, ঠিক আছে, হরপ্পার মেরিটাইম ট্রেড, হরপ্পা তো আমরা পড়েছি, লোথালের কথাও পড়েছি। সো দ্যাট ইজ দি হরপ্পার মেরিটাইম ট্রেড, এটাও আমার 10 মার্কসের লিখতে হচ্ছে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন অ্যাভয়েডেন্স অ্যান্ড জোকিং রিলেশনশিপ, এটাও আমরা পড়েছি, মানে পড়বো অ্যাকচুয়ালি, ডোন্ট ওয়ারি, পড়বো আমরা, সিলেবাসে আছে। জোকিং রিলেশনশিপ মানে যেরকম শালি জামাই বাবুদের সম্পর্ক, বা হচ্ছে বোনেরা বোনেরা সম্পর্ক, বন্ধুদের সম্পর্ক, এরকম হচ্ছে অ্যাভয়েডেন্স অ্যান্ড জোকিং রিলেশনশিপ সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, লিদাল সাবলিদাল জিন, লিদাল মানে হচ্ছে যেগুলো মৃত্যু ঘটায়, সাবলিদাল মানে যেগুলো পুরোপুরি মৃত্যু ঘটায় না, বাট মানুষটাকে ওই আধমরা করে রেখে দেয়, পরের দিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এগুলোও আমরা পড়বো ক্রোমোজোমাল অ্যাবারেশনস আর জিনের মধ্যে। তারপর আসে হিমোগ্লোবিন ইন হেলথ অ্যান্ড ডিজিজ, শরীরের রোগ এবং শরীরকে সুস্থ রাখতে হিমোগ্লোবিনের ভূমিকা, ঠিক আছে। সো এটাও খুব ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিন সম্পর্কে আমরা সবাই পড়ে থাকি আশা করি, তো যেখানে বায়োলজিক্যাল সায়েন্স যেটা রয়েছে সেটার থেকে। এইবার খেয়াল করো একটা জিনিস, কালচার সোশিও কালচারের অংশ, হরপ্পা আর্কিওলজিক্যালের অংশ, জোকিং রিলেশনশিপ সোশিও কালচারের অংশ, জিন বায়োলজিক্যালের অংশ, হিমোগ্লোবিন বায়োলজিক্যালের অংশ। তাহলে দেখলে এই কোশ্চেনটা যেটা অ্যাটেম্প্ট করতেই হবে সেটা সমস্ত সেকশনস থেকেই অলমোস্ট আসছে। তো প্রত্যেকটা সেকশন, অল সেকশনস কে কভার করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে 2 নাম্বারটা। এইবার এই 2 নাম্বারটা তুমি আচ্ছা 2 এর আগে আমি একটু 5 পড়ে দিই, কমন গুলো পড়ে দিই, যেটা তোমায় অ্যাটেম্প্ট করতেই হবে। দেখো সেকশন বি থেকে 5 নাম্বার অ্যাটেম্প্ট করতেই হবে। কি আছে, সেম ভাবে 10টা কোশ্চেন, 10 নাম্বারের 5টা কোশ্চেন আছে। ক্রনোমেট্রিক ডেটিং, ক্রনোমেট্রিক ডেটিং কোথায় রয়েছে, রিসার্চ মেথড, রিসার্চ মেথডের মধ্যে ডেটিং আছে। কালচারাল রেলিভেন্স অফ দ্য কুলা, কুল আমরা পড়েছি, ফ্যামিলি, কুল ফ্যামিলি সোশিও কালচারালের মধ্যে, এটা রিসার্চ মেথডের মধ্যে, এটাও সোশিও কালচারালের মধ্যে এটাকে ধরা হয়ে থাকে। হেরিটেবিলিটি, হেরিটেবিলিটি অ্যান্ড ইটস এস্টিমেশন মানে বংশ পরম্পরা যেটা, তো সেই হেরিটেবিলিটির সাথে এটাও ফ্যামিলির সাথে কানেক্টেড, ফ্যামিলি বা বায়োলজি দুটোর সাথে কানেক্টেড, দুটোকে কানেক্ট করে লেখা যেতে পারে। এস্টিমেশন বলেছে না, তো তোমাকে বংশ পরম্পরাটা কোথায় কোথায় কানেক্ট হচ্ছে সেই অনুসারে অনুমান, এস্টিমেশন মিন্স হচ্ছে অনুমান। হিন্দি পড়তে জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় হয় কি, প্রপার ইংলিশ ওয়ার্ডস এর মানে না জানলেও অনেক সময় হিন্দি পড়তে জানলেও ওটা অনেকটা হেল্প করে। আচ্ছা, এরপরে এইটা আমাদের বায়োলজির সাথে কানেক্ট হবে প্লাস ফ্যামিলির সাথে কানেক্টেড হবে। আচ্ছা, এরপরে বা রেসের সাথেও কানেক্ট করতে পারো, এটা একটা কানেক্ট করা যেতে পারে অনেকগুলো টপিকের সাথে। এরপর আসে অথরিটি অ্যান্ড ফর্মস অফ পলিটিক্যাল অর্গানাইজেশনস, কোথায় রয়েছে এটা, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে, যেটাকে আমরা বলছি সোশিও কালচারাল।
এটা আসে সিঙ্গেল জিন মিউটেশন ডিসঅর্ডার ইন ম্যান। সিঙ্গেল জিন ডিসঅর্ডার একটু আগেই নামগুলো আমরা পড়ছিলাম, XX, XY, XO এরকম নাম ছিল, যেটা সিঙ্গেল জিনের জন্য, একটা জিনের জন্য যে রোগ বা ডিসঅর্ডার গুলো হয়ে থাকে, দ্যাট ইজ বায়োলজিক্যাল। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি যে A, B আর হচ্ছে D এটা সোশিও কালচারাল, আর C আর E হচ্ছে আমাদের বায়োলজিক্যাল। বোঝা গেছে? এইবার এটা আমাদেরকে তো অ্যাটেম্প্ট করতেই হচ্ছে, এটা আমরা ছাড়তে পারছি না। 2024-এর 1 নাম্বার আর 5 নাম্বার কোশ্চেন, সো এটা আমাদের অ্যাটেম্প্ট করতেই হবে, এটা কোনোভাবে ছাড়াছাড়ির কোনো চান্স নেই। এইবার আসছে, এইবার আমাদের চয়েসের জায়গা আসছে 2, 3 আর এ পাশে 4, 5, হ্যাঁ 2, 3 আর এ পাশে আসছে 4 আর এদিকে আসছে হচ্ছে 6, 7। দেখো এই সেকশন এ থেকে 3টে কোশ্চেন দিয়েছে। কি কি দিয়েছে দেখে নিই একবার আমরা। Discuss historical particularism as a critical development of the classical evolutionism. তাহলে হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম একটা থিওরি, ক্লাসিক্যাল ইভলিউশনিজম একটা থিওরি, তার মানে থিওরি পোর্শন থেকে এসছে। এইবার এখানে এই কোশ্চেনটাতে কত মার্কস আছে? দুটো থিওরি লিখতে হবে সেহেতু 20 নাম্বার রয়েছে, তার মানে পেজ মোটামুটি আমাদের 4টে পেজ লাগবে। বি তে কি বলছে? ডেসক্রাইব দ্য এভিডেন্স অফ ফুড প্রোডাকশন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস উইথ রেফারেন্স টু দ্য মেহেরগড়, থ্রো লাইট অন ইটস সিগনিফিকেন্স। ফুড প্রোডাকশন, মেহেরগড়কে কি বলা হতো? ব্রেড বাস্কেট, আমরা পড়েছি। সব থেকে আগে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, রেফারেন্স টু মেহেরগড়, তার মানে এটা আর্কিওলজিক্যাল সেকশনের মধ্যে পড়ছে, 15 মার্কার, তার মানে 3টে পেজ লিখতে হচ্ছে। ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য হেলথ, হিউম্যান হেলথ। লাইফস্টাইল ডিজিজ যেগুলো রয়েছে এটাকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, NCD, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন হচ্ছে সুগার, PCOD, থাইরয়েড, তারপরে হচ্ছে হার্টের ডিজিজ, যেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এগুলো লাইফস্টাইল খারাপ হওয়ার ফলে এই রোগগুলো হয়। বায়োলজির সাথে কানেক্টেড, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এটাও 3টে পেজে আমাদের লিখতে হচ্ছে। যদি 3টে কোশ্চেনই পারো, এরকম যদি মনে হয় যে হ্যাঁ আমার 3টে কোশ্চেনেই নলেজ আছে, তবেই এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবো। যদি মনে হয় আমি একটা ভালো পারবো বাকি দুটো ভালো পারবো না, তাহলে আমি লিখবো না, তারপর আমি পরের কোশ্চেন পড়তে চলে যাব। এই এখনই চুজ করছি না যে কোনটা কোনটা লিখবো। এবার 3 তে যাচ্ছি। হোয়াট ইজ মিন বাই কাইরোটাইপ? কাইরোটাইপে একদম ডিরেক্ট কোশ্চেন দিয়েছে। হাউ ডাজ ইট অ্যানালাইসিস হেল্প ইন দ্য ডায়াগনোসিস অফ দ্য ক্রোমোজোমাল অ্যাবারেশনস? একদম ডিরেক্ট কোশ্চেন, কোনো ঘোরানো পেছানো কিচ্ছু নেই। কাইরোটাইপও আছে, ক্রোমোজোমাল অ্যাবারেশনও আছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে। ডিফাইন আরবানাইজেশন অ্যান্ড ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন দ্য ফ্যামিলি ইন উইথ এক্সাম্পল। একদম সহজ কোশ্চেন, একদম তুলে দেওয়া আছে সিলেবাসে। ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অন ইন্ডিয়ান ফ্যামিলি, এটাও 3 মার্কসের 15 মার্কসের 3টে পেজ। ডিসকাস দ্য কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস ইন দ্য ফিল্ড ওয়ার্ক মেথড ইন অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও আমরা পড়ি, আলোচনা করি যে ফিল্ড ওয়ার্ক মেথডে অনেক সমস্যা ফেস করতে হয় অ্যানথ্রোপোলজিস্টদেরকে, প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হয়। কি কি সেই চ্যালেঞ্জেস গুলো, সেটা এটা বেশি ইজি। আমি হলে 3 নাম্বার অ্যাটেম্প্ট করব, এটা অনেক বেশি ডিরেক্ট। এগুলো সবকটা সিলেবাসে ডিসকাস করলে একদম এগুলো সিলেবাসে ডিরেক্ট রয়েছে। এই অংশটা সিলেবাসে ডিরেক্ট নেই, এটাতে তোমাকে নিজের অ্যাপ্লাইড নলেজ লাগাতে হবে, ঠিক আছে? ডিরেক্ট থাকবে না, কিছুটা আছে, যেমন হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম আছে বা লাইফস্টাইল ডিজিজ, NCD কিছুটা রয়েছে, বাট এতটা নেই যে আমি একটা 15 মার্কের অ্যান্সার লিখতে পারি প্রথমত। বাট এই যে ফুড প্রোডাকশন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস ইন দ্য মেহেরগড়, এটা অ্যাকচুয়ালি হিস্ট্রির টপিক। এবার এটাকে আমরা ডিটেলে পড়িও না, দেখবে আমরা হালকার উপরে পড়ে ছেড়ে দিই, বাট এটাকে এত ডিটেলে যাই না। তো জেনারেলি কি হয়েছে, এটার থেকে আমার কাছে অপশন 3 যে কোশ্চেনটা রয়েছে, এই 3 নাম্বার কোশ্চেনে আমার কাছে কন্টেন্ট বেশি আছে, সো আমি কি করব, এখানে 3 নাম্বার অ্যাটেম্প্ট করব। এবার আমি 4 নাম্বার পড়বো। 4 নাম্বারে কি বলছে? critically discuss the characteristics of the psychological types in the cultures of the American Southwest as observed by Ruth Benedict. Ruth Benedict একদম ডিরেক্ট সিলেবাসে আছে অ্যানথ্রোপোলজিস্টদের মধ্যে। উনি রুথ বেনেডিক্ট কি করেছিলেন, আমেরিকার সাউথ ওয়েস্টে যে সমস্ত উনি স্টাডি করেছিলেন তাদের সাইকোলজিক্যাল টাইপটাকে উনি স্টাডি করে। বাট কোশ্চেনটা একটু সামান্য কঠিন, কেন? এটা 20 নাম্বারে লিখতে হবে। 20 মার্কসে শুধুমাত্র সাইকোলজিক্যাল টাইপে লেখা একটু ডিফিকাল্ট, বাট তাও আমাদের কন্টেন্ট আছে, কারণ এটা প্রপার সিলেবাসে। রুথ বেনেডিক্টের নাম বেনেডিক্ট একদম আমাদের নোটেও পাবে, বইয়েও পাবে। বেনেডিক্ট খুব ভালোভাবে ডিটেলে পড়তে হয়, সো আমার কাছে বেনেডিক্ট সম্পর্কে অনেক কন্টেন্ট আছে। ডিসকাস দ্য Acheulean and Oldovan tradition of Indian Paleolithic cultures with the suitable illustrations. So এই টার্ম দুটো আমরা শুনেছি, বাট এগুলোর অত ডিটেল নলেজ টিল ডেট অবধি, মানে 24-এর মেন্সের আগে অবধি, টু বি অনেস্ট আমার নিজের কাছেও ছিল না। এবার এখন আমি অবশ্যই রেডি করবো, বিকজ কোশ্চেনে এসছে, তাই নাম শুনেছি। ইন্ডিয়ান প্যালিওলিথিক কালচারে এই টার্মগুলো অবশ্যই নাম শুনেছি, আমরা অ্যানথ্রোপোলজিতে রয়েছে, বাট খুব বেশি 15 মার্কের মতো করে ডিটেলে ছিল না টিল 24-এর মেন্সের আগে অবধি। মানে 23-এর ব্যাচে যখন আমি পড়িয়েছিলাম তখন আমি এই টপিকটাকে অত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়াইনি, টু বি অনেস্ট। কিন্তু এই যে যেহেতু এসে গেছে, এবার থেকে আমাদের এগুলোকেও ইম্পর্টেন্স দিতে হবে। হোয়াট ইজ দ্য জেনেটিক কাউন্সিলিং? জেনেটিক কাউন্সিলিং কোনটা?
কাকে বলে? ব্রিফলি ডিসকাস ইজ ভেরিয়াস স্টেপ হুইচ ইজ একদম ডিরেক্টলি কোশ্চেন, জেনেটিক কাউন্সিলিং ডিরেক্ট কোশ্চেন, 15 মার্কের ডিরেক্ট কোশ্চেন। তাও আমি এখানে কনফার্ম করছি না চারটাকে আমি লিখবো কিনা, কারণ এখানে আমি 2 আর 4 এর মধ্যে কনফার্ম নই। চলো এবার পরের সেকশনে দেখা যাক, 6, 7, 8 দেখি। ওখানে আমি 3 নাম্বারটা কনফার্ম, তাহলে আমার এখন অব্দি কি কি কনফার্ম হলো? 1, 3, 5। এবার বাকি দুটো দেখি আর কোথার থেকে বেটার পাচ্ছি আমি। 6 নম্বরে কি বলছে? ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য হোমো ইরেক্টাস। খুব সহজ কোশ্চেন। টেকিং ইনটু অ্যাকাউন্ট ইটস ফিজিক্যাল ফিচার্স, হোয়ার ডাজ ইট ফিট ইন হিউম্যান ইভলিউশনারি লাইন। হোমো ইরেক্টাসের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, কোথায় এটা ইভলিউশনারি লাইনে ফিট করছে। ছবি আঁকতে হবে, প্রপার ছবি এঁকে এটা আঁকতে হবে। সো দ্যাট ইজ, এটা খুব ইজি কোশ্চেন, 20 মার্কসে আমি লিখতে পারবো। ডিসকাস দ্য অ্যাপ্লিকেশনস অফ ফরেনসিক অ্যানথ্রোপোলজি উইথ সুইটেবল এক্সাম্পল। সিলেবাসের মধ্যে স্পষ্টভাবে মেনশন রয়েছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির মধ্যে একটু আগে আলোচনা করলাম এক্সাম্পল দিয়ে। তাহলে দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে। তো এই ফরেনসিক অ্যানথ্রোপোলজির ডেফিনেশন তো জানতেই হবে, 100 বার জানবো, বাট তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমাকে এটার অ্যাপ্লিকেশনটাও জানতে হবে। ফরেনসিক অ্যানথ্রোপোলজি কোথায় ব্যবহার হয়? একটু আগেই বলছিলাম যে এখন যত দিন যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর এটা কোথায় পেপার 1 এর 12 নম্বরে রয়েছে। 3 নাম্বার, what does Levi Strauss look at the Tasmanian myth of the Asdival, critically discuss Levi Strauss theory of structuralism in the light of the study of mythologies. Yes, Levi Strauss mythology উপরে উনি স্টাডি করেছেন, উনি ট্রাইবাল সোসাইটি স্টাডি করেছেন। এই যে তাসমেনিয়ান মিথ অফ দ্য আসদিবাল, অ্যাকচুয়ালি একটা গ্রুপ রয়েছে, একটা ট্রাইবাল গ্রুপ রয়েছে, তারা আসদিবাল বলে একটি মাইথোলজিক্যাল প্র্যাকটিস করে থাকে, তার উপর বেস করে উনি স্ট্রাকচারালিজমের থিওরি দিয়েছেন। এবং এটা, হ্যাঁ আমি বলবো না এটা সহজ কোশ্চেন, একথা আমি একবারও বলবো না, ইট ইজ আ কেস স্টাডি বেস কোশ্চেন, কেস স্টাডি। কারণ এই যে তাসমেনিয়ান মিথ অফ দ্য আসদিবাল যেটা রয়েছে না, এটা একটা কেস স্টাডি, এবং এটা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে এটা জানতে হবে, এটা আমাদের নোটের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, এখন টিল 24 মেন্সের আগে অব্দি যদি কারোর নোটে না থাকে, দ্যাট ইজ অবশ্যই এটা ভুল, কারণ লিভাই স্ট্রস আমাদের ডিটেলে পড়তে হয়েছে, স্ট্রাকচারালিজম ডিটেলে পড়তে হচ্ছে। সো সেক্ষেত্রে তিনি যেখানে স্টাডি করছে সেটা সম্পর্কে জানবো না এটা কি করে হতে পারে, অবশ্যই পড়তে হবে। সো এটা মোটামুটি সবকটাই আমি অ্যাপ্লাই করতে পারি। আমার মনে হচ্ছে আমি 6 নাম্বার অ্যাটেম্প্ট করবো, বিকজ আমি এখানে মোটামুটি এগুলো সিলেবাসের মধ্যে সবই পাবো, হোম ইরেক্টাসও পাবো, ফরেনসিক অ্যানথ্রোপোলজিও পাবো, লিভাই স্ট্রসও পাবো। সো এমন নয় যে আমার এটার নলেজ থাকবে না। সো আমি 1, 3, 5 এর পরে আমি 6 অ্যাটেম্প্ট করতে পারি। এবার আমার আর একটা কোশ্চেন লাগবে, 7 বা 8 এর মধ্যে থেকে একটা কোশ্চেন লাগবে। ক্রিটিক্যালি এক্সপ্লেইন দ্য নোশন অফ ডিকনস্ট্রাকশন ইন দ্য লাইট অফ দ্য পোস্ট মডার্ন ওয়ার্কস অফ দ্য জ্যাকুইভ ডেরিডা। এটা একটু আনকমন, বিকজ জ্যাকুইভ ডেরিডা খুব একটা আমি টিল ডেট এখন অব্দি আমি ডিটেলে পড়িনি। What is the multifactorial trait? Multifactorial, illustrate with your answer with suitable human example. এটা আমি পারবো। মাল্টিফ্যাক্টোরাল মানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো কারণ যখন ডিসাইডিং ফ্যাক্টর হয় তখন সেটাকে মাল্টিফ্যাক্টোরাল ট্রেট বলা হয়। তারপর সিতে বলছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ ভেরিয়াস স্যাম্পলিং টেকনিক ইন সিলেক্টিং দ্য স্টাডি গ্রুপ। স্যাম্পল কালেক্ট করার টেকনিক, এটাও টুল টেকনিকের মধ্যে রয়েছে, যে ইন্টারভিউ নেওয়া, ইয়ে করার, ডেটা কালেকশনের মধ্যে রয়েছে। সো এই দুটো আমি পারবো ঠিকই, বাট এটা আমি অতটা শিওর নই। সো সুতরাং এটা আমি আগেই বলতে পারছি না। চলো 8 করি। Examine critically the concept of social stratification as basis of the sustaining social heredity. খুব কমন সাব টপিক, হিস্ট্রিতেও পড়েছি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অ্যানথ্রোপোলজিতেও আমরা স্ট্র্যাটিফিকেশন পড়বো। এই যে সমাজের যে লেয়ারটা, দ্যাট ইজ কল্ড দি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এরপর আসে ডেসক্রাইব দ্য জেনেটিক্স অ্যান্ড ইনহেরিটেন্স প্যাটার্ন অফ এবিও অ্যান্ড আরএইচ গ্রুপস। এটা একদম ডিরেক্ট কোশ্চেন। ইনহেরিটেন্স প্যাটার্ন আমরা একটু আগে এবিও এবং আরএইচ ব্লাড গ্রুপ দেখলাম, ডিরেক্ট বায়োলজিক্যালের কোশ্চেন রয়েছে। Critically discuss the synergic effect of the biological and cultural factors in human evolution, which is very very important. ঠিক আছে, synergistic effect of biological and cultural factors in human evolution. Actually মানেটা কি বলছে? মানসিক বিকাশের সময় দুটো বিকাশই মানে সামঞ্জস্যভাবে প্রাধান্যতা পেয়েছে। মানে হচ্ছে কি, সিনার্জিক মানে হচ্ছে বায়োলজিক্যালও যতটা ভূমিকা ছিল, কালচারালেরও ততটা ভূমিকা ছিল হিউম্যান ইভলিউশনে। সো এটা অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল এবং কালচারাল ইভলিউশনের যে কম্প্যাক্ট নলেজ রয়েছে, কম্প্যাক্ট নলেজটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে করতে পারবো। ঠিক আছে, সো 8 আমরা 3টেই লিখতে পাচ্ছি। 8 কিন্তু অনেক বেশি ইজি রয়েছে রাদার দেন বাকি কোশ্চেন। তাহলে আমি এখানে কি কি লিখবো? 1, 3, 1 আর 5 তো কনফার্ম, এবারে 3, 6, 8। ঠিক আছে, সো আমার অ্যান্সারটা কি হলো? ওয়েল ডিস্ট্রিবিউটেড হলো, যেন যিনি কপি চেক করবেন তার যেন মনে না হয় যে এটা মোনোটোনাস হয়ে গেছে, একই টাইপের কোশ্চেন লিখে যাচ্ছে। তাহলে 1, 3, 5, 6, 8, তার মানে 1, 3 আমি পাচ্ছি সেকশন এ থেকে, 5, 6, 8 পাচ্ছি আমি সেকশন বি থেকে। তার মানে আমার প্রপার মেনটেন হলো, একটা এই দুটো তো কমন রয়েছে, একটা সেকশন থেকে একটা সেকশন থেকে দুটো, মানে 2 and 2:3 যে রেশিও বা 3:2 এর যে রেশিও, সেটা কিন্তু আমার মেনটেন হয়েছে। বোঝা গেছে? এইভাবে আমরা পেপার 2 2024 এর কোশ্চেনটা দেখলাম রিগার্ডিং অ্যানথ্রোপোলজি অপশনাল। এইবার
এটা কেন আমি দেখালাম, আদারওয়াইজ আমরা যখন ক্লাসে আলোচনা করব, যেদিন যে টপিক পড়বো সেদিন সেই টপিকের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থাকবে ওই রিলেটেড তোমাদের যে যিনি নোট বানাচ্ছেন ওনাকে আমার বলা আছে, উনি বানিয়েও দিয়েছেন। প্রত্যেকটা টপিক যেখানে শেষ হচ্ছে, উনি যেমন 1.3, 4, 5 এইগুলোর যেরকম নোট বানিয়েছে, সরি ভুল বললাম, 1.1 পাঠিয়েছে, 1.2 পাঠিয়েছে, 1.3 পাঠিয়েছে। এর মধ্যে থেকে উনি যে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ এসছে সেটাকে উনি লাস্টে কোশ্চেন গুলো মেনশনও করে দিয়েছে। এটা আমি বলে দিয়েছিলাম যেন করে দেয়, যাতে তোমাদের একটা সুবিধা হয় যে এটা পড়ার পরে আমি এই কোশ্চেনটা সলভ করতে পারছি কিনা। এবং আমি বলেও দিয়েছিলাম যেন প্রত্যেকটা পিওয়াইকিউ যেন তার কন্টেন্ট গুলো তার নোটের মধ্যে অতি অবশ্যই থাকে, আশা করছি তো থাকবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা পেপার 2 এ, এটা গেল পেপার 1, এবার পেপার 2 এ আসি। পেপার 2 দেখো, পেপার 2 তে কি বলছে, সেম অ্যাপ্লিকেশন, ওখানে যা পড়লাম একই, দুটো সেকশনস রয়েছে, আলাদা কিছু নয়, হ্যাঁ একই জিনিস রয়েছে। 2 সেকশনস রয়েছে, 8টা কোশ্চেন আছে, ইংলিশ হিন্দি দুটোতেই রয়েছে, 5টা লিখতে হবে, যে 5 হচ্ছে কম্পালসারি, যে এই 3টেকে এই যে কোনো অ্যাটলিস্ট 1 কোশ্চেন ফ্রম ইচ সেকশন। তো এইটা আমাদেরকে টোটাল লিখতে হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে 2:3 বা 3:2 এর রেশিওতে। চলো পোস্ট কোশ্চেন পড়ি, প্রথম যেটা কমন আমাদের লিখতেই হচ্ছে, রাইট আ শর্ট নোট অন দ্য ফলোইং, এখানেও সেম ভাবে 10 এর রয়েছে। ডিজিটাইজেশন অফ রুরাল ইকোনমি, দেখেছো? সো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিতে, একটু ওয়েট করো তো, আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিতে কারেন্ট অ্যাফেয়ার্স কানেক্টেড হচ্ছে। ডিজিটাইজেশন বলছে গ্রামের ইকোনমিতে আস্তে আস্তে কি হয়েছে, ডিজিটাল জিনিসটা এসছে, অনলাইন মাধ্যম এসছে, যার ফলে ইকোনমি অনেক বদলেছে এখন আগের থেকে, গ্রামের ইকোনমি গুলো। সো এটা খানিকটা অ্যানথ্রোপোলজি, খানিকটা কারেন্ট অ্যাফেয়ার্স। অরিজিন অফ স্টেট সোসাইটিজ, এটাও আমাদের অ্যানথ্রোপোলজির সাথে তো যাচ্ছে ঠিকই, কিন্তু দেখো সামহাও আমাদের পলিটির নলেজও আমাদের এখানে লাগবে, তো আমাদের এটা গেইন করতে হবে, কারণ এটা একটা কম্পালসারি কোশ্চেন। সাইরো মালাবার খ্রিস্টিয়ানস, এদের সম্পর্কে টু বি অনেস্ট ইনফরমেশন আমার কাছে টু বি অনেস্ট কম এখন অব্দি টিল ডেট, বাট তার মানে আমাদেরকে আরো বেশি নলেজ গেইন করতে হবে, তার মানে উইচ ইজ রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। এটা 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে ছিল, এই টার্মটা, এই ধরনের পপুলেশন, সাইরো মালাবার পপুলেশন নিউজে ছিল, না হলে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির পয়েন্ট অফ ভিউয়ে এই কোশ্চেন খুব কম আসে। কেন আমি বলে দিচ্ছি, মালাবার হচ্ছে কেরালা, আর কেরালাতে প্রচুর খ্রিস্টান পপুলেশন রয়েছে, ঠিক আছে, ইভেন এখনো দেখবে কেরালাতে ম্যাক্সিমাম খ্রিস্টান পপুলেশন রয়েছে। সো এনাদের যে ইয়েটা রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে, এরা কোথা থেকে এসছে, এদের উৎপত্তি কি, যখন কোনো টপিকের ডিটেল দেয় না, শুধুমাত্র টার্মটা মেনশন করে দেয় না, এই কোশ্চেনগুলো অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ তোমাকে সমস্ত রকম যে দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে লিখতে হবে, অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে হবে। এরপর আসে আর্টিসান ট্রাইবস অফ ঝাড়খণ্ড, দেখো ঝাড়খণ্ডের আর্টিসান ট্রাইবস, তার মানে দেখেছো ডিরেক্ট সিলেবাসে নেই, কিন্তু সামহাউ কোনোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কানেক্টেড ছিল, বা আমাকে এক্সট্রা ইনফরমেশন থেকে জানতে হতো। ঝাড়খণ্ডের এই আর্টিসান ট্রাইব, যারা ট্রাইব তো আমরা পড়ছি, বাট ঝাড়খণ্ডের আর্টিসান ট্রাইব যারা আর্টিসানের কাজ করছে এই রিলেটেড, তো তাদেরকেও ডিটেলে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। এরপর আসছে কজেস অফ স্টান্টিং অ্যান্ড ওয়েস্টিং অ্যামং দ্য ট্রাইবাল চিলড্রেন। আচ্ছা একটু সাউন্ডটা মিউট করবে, হ্যাঁ যদি কারো সাউন্ড অন থাকে একটু সাউন্ডটা মিউট করবে, না হলে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, কজেস অফ স্টান্টিং অ্যান্ড ওয়েস্টিং অ্যামং দ্য ট্রাইবাল চিলড্রেন, এইটাও স্টান্টিং মানে হাইট বেশি না বাড়া, ওয়েস্টিং মানেও তাই চেহারা রুগ্ন থাকা। এই যে ট্রাইবাল চিলড্রেনদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় কেন, হেলথ অ্যান্ড প্রবলেম রিলেটেড। তার মানে দেখো অ্যাকচুয়ালি ট্রাইবের উপরে কোশ্চেন আসছে, বাট ডিরেক্ট ভাবে নয়, এটা রুরাল ইকোনমির উপরে এসছে, এটা স্টেট সোসাইটির উপর পলিটি রিলেটেড এসছে, এটা হচ্ছে পার্টিকুলার একটা সেকশন অফ পপুলেশনের উপর এসছে, এটা ঝাড়খণ্ডের আর্টিসান ট্রাইব, সমস্ত ট্রাইব না, আর্টিসান যারা যারা হাতের কাজ করে তাদের উপরে এসছে, আর হচ্ছে ট্রাইবাল বাচ্চাদের চেহারা ভালো হচ্ছে না, স্টান্টিং বা ওয়েস্টিং হচ্ছে, তাদের উপর এসছে। সো দ্যাট মিনস হচ্ছে কি এই যে কোশ্চেন গুলো আসছে এটা অনেকটা বেশি টাফ আসছে রাদার দ্যান দি পেপার 1, এটা সবসময় মাথায় রাখবে। কিন্তু এটা আমি তোমাদেরও বলে দিচ্ছি, পেপার 2 ইজ মোর টাফ, পেপার 2 টাফনেস বেশি, পেপার 1 এর টাফনেস কিন্তু তুলনামূলকভাবে কম। পেপার 1 এর কোশ্চেন কিন্তু ইজি হয় বা রিপিটেটিভ হয়, মানে প্রিভিয়াস ইয়ার সলভ করলে হয়ে যায়, বাট পেপার 2 তে যেহেতু ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি প্লাস সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাডিশন অনেক বেশি থাকে, তো দ্যাটস ওয়াই এখানে অনেক ভ্যারাইটিস কোশ্চেন আসে, যেটা আমাদের মানে কি বলবো আওতার বাইরে বেরিয়ে যায়, হাতের বাইরে অনেক সময় বেরিয়ে যায় কোশ্চেন। তার মানে দেখো এই কোশ্চেনটা তো আমাদের অ্যাটেম্প্ট করতেই হতো, স্পেশালি যারা 24-এ মেলস লিখেছে তাদের সব অ্যাটেম্প্ট করতে হয়েছে, তার মানে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট ছিল সেই বছরের কোশ্চেনটা। এরপর 2 নম্বরের এ কি বলছে, আচ্ছা 5 নাম্বারটা আগে দেখে নি, কমন দুটো আগে দেখে নি।
5 নম্বরে কি বলছে দেখো, বিকে রয় বার্নার্স কনসেপ্ট অফ বাফার জোন, বিকে রয় বার্নার্স কনসেপ্ট অফ বাফার জোন, ইট ইজ অলসো আ কাইন্ড অফ, বলতে পারো কঠিন বলবো না বাট আনকমন, আনকমন প্রিভিয়াস ইয়ারে আসেনি। জেনারেলি অ্যানথ্রোপোলজিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মোটামুটি রিপিট হয়, বাট এই বিকে রয় বর্মন আর কি, বিকে রয় বার্মনের কনসেপ্ট অফ বাফার জোন, এটা কিন্তু রিপিটেটিভ নয় খুব একটা। ডেসক্রাইব দ্য আইএলওস কনভেনশনস, আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কনভেনশন নাম্বার 169, যেটা 1989 সালে এসছে, অন দ্য ইন্ডিজিনাস অ্যান্ড ট্রাইবাল পিপল, ইজ ইন্ডিয়া সিগনেটারি ইট। ঠিক আছে, তার মানে কি আমাকে আইএলওর কনভেনশনের এইটা কি আছে সেটাও জানতে হবে, যেটা ট্রাইবদের উপরে রয়েছে। ইন্ডিয়া কি এটার একটা পার্টিসিপেটরি বা সিগনেটারি? সো দ্যাট ইজ, দেখো ডিরেক্টলি কিন্তু অ্যানথ্রোপোলজির সাথে কানেক্ট করছে অন্য টপিককে। এগ্রিকালচারাল প্র্যাকটিস অফ দ্য আপাতানি, আপাতানি জায়গাতে একটা একটা ট্রাইবাল এলাকা যেখানে কি রকম ধরনের এগ্রিকালচারাল প্র্যাকটিস হয়, এটাও কিন্তু আনকমন বলতে গেলে, কারণ এগুলো আমরা টু বি অনেস্ট এই যে 2023 সালে যে ব্যাচে আমি পড়িয়েছি এই টাইপের কোশ্চেন বা এই টাইপের জিনিস কিন্তু প্রিভিয়াস ইয়ারে বা বইয়ে খুব বেশি নেই। তার মানে এগুলো ম্যাক্সিমামটা ইদার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস কেস স্টাডি, হয় কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কেস স্টাডি রিলেটেড। সো সুতরাং পেপার 2 ইজ মোর টাফ। স্টেটাস অফ 6 শিডিউল এরিয়া, এটা কমন, এটা পলিটিতেও আছে অ্যানথ্রোপোলজিতেও আছে, এটাকে আমরা কমন সাবজেক্ট ধরতে পারি 6 শিডিউল এরিয়া। কনস্টিটিউশনাল সেফগার্ড অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস, দিস ইজ আ কমন। সো ডি আর ই কমন সাবজেক্ট, কমন এবং ইজি, বাট এ বি সি এটা আনকমন এবং জেনারেলি সবাই অত ডিটেলে পড়ে না। তো সুতরাং আমাদেরকে কিন্তু এবার থেকে আমাদের যে পড়ার যে আওতাটা বা গন্ডিটা সেটাকে আরো বড় করতে হবে, ব্রড করতে হবে। এইবার আসবো কোনটার থেকে আমরা বাকি তিনটে চুজ করতে পারি, চলো দেখি 2 নম্বরে কি আছে। Critically discuss the recent welfare measure limited by the government for the particularly vulnerable tribe PVTGs. Comment by the PVTGs were enormously called the primitive tribal, erroneously called the primitive tribal group. এটা পারবো কমন, একদম আমাদের সিলেবাসে ধরে আছে। পিটিজিস আছে, পিভিটিজিস আছে, কেন পিটিজি কে পিভিটিজিস বলা হয়ে থাকে আর গভর্নমেন্ট এর জন্য কি কি করেছে এটা এটা জানাটা খুব উচিত, এটা না জানলেই বরং অন্যায় হবে। হাউ ইজ পেসা অ্যাক্ট এম্পাওয়ারিং, একটু আগে তোমাদের সিলেবাস বোঝাবার সময় পেসা অ্যাক্টের কথা বলছিলাম, এম্পাওয়ারিং লোকাল সেলফ গভর্নমেন্ট এন্ড ইম্প্যাক্টিং দ্য ওমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটি লক্ষ্মীকান্তেও কভার করে পেসা অ্যাক্ট, কমন। এটা না পারলে মানে যে তুমি যদি এটা না পারো দ্যাট মিনস তুমি অনেকের থেকে এক ধাক্কায় পিছিয়ে গেলে। তো যে জিনিসটা কঠিন হবে সেটা সবার জন্য কঠিন হবে, ওটা না পারলে এত বেশি হেডেক নেবে না, বাট যেটা সহজ কোশ্চেন হবে সিলেবাসের মধ্যে ইনক্লুডেড কোশ্চেন হবে সেটা আমাদেরকে অ্যাটেম্প্ট করতেই হবে। Deconstruct the colonial history of Indian anthropology, highlighting the critical role played by the Indian anthropologists in sustaining autonomy. তার মানে বলছে ভারতের অ্যানথ্রোপোলজি বোঝার জন্য ভারতের অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছে, কারণ দেশের বাইরেও তো অনেকে রয়েছে, বাট দেশের মধ্যে থাকা অ্যানথ্রোপোলজিস্টদের ভূমিকা তো একটা টপিকই তো রয়েছে, রাইট? আমাদের 10-10 নম্বরেই রয়েছে যে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের বোধহয় একটা ভূমিকা ছিল, সেই টপিকটা আমরা 10 না কত নম্বরে বোধহয় দেখলাম, কত নাম্বার ছিল আমার এখন মনে নেই, বাট যাই হোক কোনো একটা জায়গায় আমরা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্টদের টপিক দেখেছি এবং আমরা পড়বো ডিটেলে। সো এটা ডুয়েবল কোশ্চেন, রাইট? তো 2 নাম্বার আমরা ডুয়েবল, তাহলে কি পাচ্ছি আমরা? 1 করছি, 2 করছি, 5 করছি, দেখি আর কি কি আছে। 3 নাম্বারে critically describe the evidences from the Rakhi Garhi and linkages to the Harappan civilization. It should be noted যে রাখি গার্হি হারাপ্পা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেও থাকে, ঠিক আছে, প্লাস আমাদের সিলেবাসেও রয়েছে। তো এটা যদি আমরা অ্যাটেম্প্ট করতে না পারি বা যদি এই কোশ্চেনটা আমাদের জানার বাইরে থাকে তাহলে আমাদের নলেজের ঘাটতি আছে। সো রাখিগড়ির এভিডেন্সের সাথে হরপ্পার এভিডেন্স দুটোকে কানেক্ট করতে হবে, তার মানে জানতে হবে রাখিগড়ির থেকে কি কি পাওয়া গেছে, হরপ্পার থেকে কি কি পাওয়া গেছে, দুটোর লোকেশন কি ছিল, দুটোর মধ্যে মিল কি কি ছিল, যেটা থেকে আমরা ক্রিটিক্যালি লিঙ্কেজ করতে পারবো। এরপরে আসছে বিতে, compare and contrast the approaches of M.N. Srinivas and L.P. Vidyarthi to the social change of village study. This is a very common topic. L.P. Vidyarthi and M.N. Srinivas syllabus mentioned Indian anthropologists, যাদেরকে আমরা নোটেও পাবো এবং ডিটেলে পড়াশোনা করব। এদের সম্পর্কে যদি লিখতে না পারি তার মানে আমরা অ্যানথ্রোপোলজি পড়িনি। সিতে বলছে examine the impact of the forest policy of the 1878 to 2006 on the land alienation and deprivation. একটু আগে সিলেবাসে বোঝাচ্ছিলাম, মনে আছে? 1906, 1927, 1988, তারপর 2006, এগুলো সব ফরেস্ট পলিসি। যে ফরেস্ট পলিসিগুলোর জন্য যে বলছে কি 1878 থেকে সেই যে লিটনের টাইম, এই লিটন ব্যক্তি বহুত খারাপ ছিল যে প্রচুর পলিসি এনেছিল, ব্রিটিশ গভর্নর জেনারেল, তার থেকে 2006 অব্দি অনেক ফরেস্ট পলিসি এসছে পরপর, যেটাতে সরকারের লাভ হয়েছে ঠিকই, বাট ট্রাইব যারা ফরেস্টে থাকে
তাদের অনেক কি করা হয়েছে, রাইট, তাদের থেকে অধিকার, তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, জমি ল্যান্ড অ্যালিয়েনেট করানো হয়েছে, মানে জমি কেড়ে নেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। তো এই কোশ্চেনটা পারা উচিত, এটা না পারলে লজ্জার বিষয়। এইখানে 3টে কোশ্চেনই খুব ইজি কোশ্চেন ছিল। সো দ্যাট ইজ হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা আমরা অতি অবশ্যই অ্যাটেম্প্ট করব, নির্দ্বিধায় অ্যাটেম্প্ট করব। 1 2 5 3। এইবার এখান থেকে আর আমার 4 পড়ে কোনো লাভ নেই, তবু 4 পড়ে দেখি যদি আমি এর থেকে বেটার কিছু পাই। কারণ আমি এই সেকশন থেকে আর কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবো না, হ্যাঁ, কারণ অলরেডি আমার 2টো হয়ে গেছে। হোয়াট আর দ্য এথিক্যাল কনসার্ন ইন দ্য বায়োলজিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি বিকজ অফ রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন এআই অ্যান্ড জেনেটিক রিসার্চ? এটা ভালো কোশ্চেন, বাট এআই এর নলেজ থাকতে হবে, জেনেটিক রিসার্চের, কারেন্ট অ্যাফেয়ার্স এর নলেজ থাকতে হবে। রিসেন্ট বলেছে না, রিসেন্ট কনসার্ন। হোয়াট রাইট অ্যান এসে অন দ্য লাইফ হিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার বিরসা মুন্ডা। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ হিজ স্যাক্রিফাইস অন দ্য ট্রাইবাল সোসাইটি? সো বিরসা মুন্ডাকে অতি অবশ্যই আমরা পড়ে থাকি ট্রাইবাল সোসাইটির মধ্যে। সো দ্যাট ইজ তার ইম্প্যাক্ট জানতে চেয়েছে, কারণ এই যে ফ্রিডম ফাইটার টপিকেই রয়েছে না সিলেবাসে, স্বাধীনতার আগের স্বাধীনতার পরের যারা যারা ট্রাইবরা ছিল স্বাধীন কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে সেটা, তো এটাও একটা কমন সিলেবাসের টপিক। What are the demographic challenges of India's changing population dynamics in the next 5 years? দেখো এটাও একটু টাফ, আগামী 50 ইয়ার্স, আগামী 50 বছরে কিভাবে ডাইনামিক চেঞ্জ হবে, তো এটা অ্যানথ্রোপোলজিস্ট থেকেও বেশি কানেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক। সো দ্যাট ইজ হচ্ছে এইখানের যে এই যে 4 নম্বরে যে কোশ্চেন গুলো দিয়েছে কম্পারেটিভলি টাফ, কম্পারেটিভলি ইজি বা সিলেবাসে ডিরেক্ট কোশ্চেন কোনটায় রয়েছে? 3-এ, 1 2 5 3। তার মানে আমি এখান থেকে অলরেডি আমার 2টো হয়ে গেছে, আর একটা কোশ্চেন লাগবে। 6 7 8 8 9 8 এর মধ্যে 6 7 8 3টের মধ্যে আমার আর একটা কোশ্চেন চাই। Custodians of natural resources are the tribals, but they are the most deprived. Critically examine how climate change will impact their survival in future. বলছে যে প্রাকৃতিক রিসোর্সের মালিক অ্যাকচুয়ালি ট্রাইবরা, আদিবাসীরা, কিন্তু তারাই সব থেকে বেশি বঞ্চিত হয়। এবং আমাদের এক্সামাইন করতে হবে যে কিভাবে এই জলবায়ু পরিবর্তন তাদের ভবিষ্যতের ওপর ইম্প্যাক্ট ফেলছে। খুব সুন্দর একটা কোশ্চেন, লেখার মতো একটা কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। এটা এই নলেজটা থাকাটা উচিত, এটা লিখতে না পারাটা মানে লজ্জার বিষয়। Elucidate the difference between secularism, religiosity, religious fundamentalism, spiritualism from anthropological perspective. খুব সুন্দর একটা কোশ্চেন। ধর্মনিরপেক্ষতা, রিলিজিওসিটি, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এবং স্পিরিচুয়ালিজম, ধর্ম, আধ্যাত্মিকতা, ধর্মের ওপর বেস করে যে প্রত্যেকটা টার্ম রয়েছে, এই যে দেখবে এখানে দেওয়া আছে, ধর্মনিরপেক্ষতা, ধার্মিকতা, ধার্মিক কৃচ্ছবাদ বা এরকম কিছু একটা হবে, অর আধ্যাত্মিকতা বা অধ্যাত্মবাদ, ঠিক আছে? সো এক একটা এক এক রকম নামে রয়েছে। তো এই যে জিনিসগুলো, এইগুলোর মধ্যে পার্থক্যটা কি? খুব সুন্দর কোশ্চেন, এটাতে লেখার মতো একটা কোশ্চেন আছে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পিকে ভৌমিক ইন ডিক্রিমিনালাইজিং দ্য স্টেটাস অফ দ্য লোধা ট্রাইব। খুব ইম্পর্টেন্ট, এই যে লোধা ট্রাইবদেরকে না, অ্যাকচুয়ালি আমাদের দেশে অনেক ট্রাইব আছে যাদেরকে ক্রিমিনাল ট্রাইব বানিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি এদের ওই যে হাতে এরা অস্ত্র তোলে, বা অনেক সময় দেখা গেছে অনেক ট্রাইবরা পার্টিকুলার কোনো টুরিস্ট সেখানে ঘুরতে গেছে তাদেরকে মেরে দিয়েছে, এরকম ঘটনা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়েছি বা অ্যানথ্রোপোলজিতেও পড়েছি। তো যার জন্য পিকে ভৌমিক কি করেছেন, অত্যন্ত এফোর্টস দিয়ে একজন অ্যানথ্রোপোলজিস্ট, উনি এই লোধা ট্রাইবের ডিক্রিমিনালাইজ করেছে। ওনারা যে ক্রিমিনাল নয়, এটা যে ওনাদের একটা ট্র্যাডিশন, সেইটাকে উনি করেছেন। এবং এই নলেজটা যদি থাকে তুমি লিখো, যদি না থাকে তাহলে স্কিপ করো, বাট এটা থাকা উচিত, কারণ ট্রাইব যখন পড়ছি, লোধা ট্রাইব আমরা সেখানে পড়ি, ঠিক আছে? সো তাদের সম্পর্কে প্রত্যেকটা ট্রাইবের ডিটেল, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ট্রাইবের ডিটেল আমাদের জানতে হবে কিন্তু। সো দ্যাট ইজ আমি 6 করবো কিনা আমি একটু ভেবে দেখবো, বাট কোশ্চেন গুলো ভালো কোশ্চেন, খারাপ কোশ্চেন নয়। এবার যাই হোক, আমি 7 8 না পড়া অব্দি বুঝতে পারছি না যে এই 3টের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা। Critically examine the existing paradigms of the holistic health for the marginalized section society drawing interference from the COVID-19 pandemic. আমি হলে এটা স্কিপ করব, কারণ কোভিড-19 গেছে আজ থেকে 5-6 বছর আগে। যদি কেউ বিগিনার মানে নতুন স্টুডেন্ট হয়, যে 2019 সালে পড়েনি বা 20 সালে ইউপিএসসি 20-21 ইউপিএসসি পড়তো না, তার নলেজ থাকাটা খুবই মানে এই সময় ইনফরমেশন থাকাটা বা নলেজ থাকাটা খুবই কম হবে। সো আমি হলে এটা স্কিপ করব। Discuss the theories of origin of caste system and its criticism in India, difference between caste, class, race. এটা ভালো কোশ্চেন ছিল, বাট এই কোশ্চেনটাতে আমার নলেজ খুব কম। কোভিড-19 এর পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে বলেছে, ঠিক আছে? বাট যাই হোক, এটা আমরা লিখতে পারবো না তা নয়, বাট বিষয়টা হচ্ছে সেই সময়কার ইনফরমেশন সম্পর্কেও একটু জানতে হবে, যে তখন আমরা কি কি করেছি, আর তার ফলে আমাদের লাইফে কি কি হলিস্টিক চেঞ্জেস এসছে, হেলথের ওপর আমাদের কি কি এমফাসাইজ করতে হবে, মার্জিনালাইজ সেকশনসদের উপরে। বাট এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। ইলুসিডেট দ্য রিসার্জেন্স অফ এথনো ন্যাশনালিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল লেন্স। এথনো ন্যাশনালিজম, এটা ভালো কোশ্চেন, যেটা এথনো ওপর বেস করে জাতীয়তাবাদ আসে, মানে জাতের ওপর বা কাস্টের ওপর বেস করে জাতীয়তাবাদ, ঠিক আছে? ভালো কোশ্চেন, বাট এর থেকেও বেটার আগের কোশ্চেনটা ছিল। যাই হোক, আমি হলে এটা অ্যাটেম্প্ট করবো না,
কারণ এটার আমার নলেজের অভাব থাকবে, বা থাকলেও পুরোপুরি কমপ্লিট থাকবে না। 8 নাম্বারটা, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্ট Paleolithic site from the South India and with suitable examples. What is the significance of South Indian Paleolithic culture? Oh, সুন্দর কোশ্চেন, দারুণ। মেগালিথিক কালচার, প্যালিওলিথিক সাইট ইন সাউথ ইন্ডিয়া, মেগালিথিক কালচার, চোলা, মনে করে দেখো আমরা পড়েছি। Distinguish a theocratic state from a secular, liberal, democratic state. Illustrate your answer with example from the tribal contemporary society. খুব সুন্দর কোশ্চেন। থিওক্রেটিক স্টেটকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে, যেগুলো কি বলবো, ধর্মের ওপর বেস করে যে রাজ্যগুলো তৈরি হয়, যেটা মানে ধর্মের ওপর বেস করেই পার্টিকুলার একটা ধর্মকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেমন ইসলামিক কান্ট্রি, হিন্দু কান্ট্রি, এইগুলোকে থিওক্রেটিক স্টেট বলা হয়। এর সাথে পার্থক্য জানতে চেয়েছে কার? সেকুলার, লিবারাল, ডেমোক্রেটিক স্টেটের। ঠিক আছে, সো দ্যাট ইজ হচ্ছে, এটা ভালো কোশ্চেন, এটা সুন্দর কোশ্চেন, লেখার মতো। অ্যানথ্রোপোলজি পড়লে তাদের একটা নলেজ থাকবে তাতে, বা এমনিতেও জিএস এর নলেজও হেল্প করবে। সিতে বলছে কি, ডিসকাস দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ইম্প্যাক্ট অন ট্রাইবাল কমিউনিটি উইথ স্পেশাল রেফারেন্স টু মাইনিং। এটাও কমন কোশ্চেন, এটাও আমরা পড়ে থাকি যে মাইনিং হওয়ার ফলে আর অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং উন্নতির ইম্প্যাক্ট কিভাবে ট্রাইবাল কমিউনিটির ওপরে পড়ছে। এইবার এই 8 আর 6 এর মধ্যে তোমাকে একটু ভাবতে হবে, কারণ 7 আমি বাদ দিয়ে দিলাম। এইবার বিষয়টা হচ্ছে কি, এখানে কাস্টোডিয়ানস অফ ন্যাচারাল ক্যালামিটি অলমোস্ট সেম আছে। সেকুলারিজম, রিলিজিয়াসিটি যদি নলেজে থাকে লিখতে পারো, বা যদি পিকে ভৌমিকে, লোধা ট্রাইব সম্পর্কে ইনফরমেশন তোমার কাছে থাকে, ঠিক আছে, তবেই লিখবে। যদি মনে হয় যে পিকে ভৌমিকে, লোধা ট্রাইব সম্পর্কে আমি ডিটেলে আমি পড়িনি বা আমার মনে পড়ছে না, বা এরকম, দেখো সেম কোশ্চেন তো রিপিট হবে না, বাট অন্যান্য কোনো অ্যানথ্রোপোলজিস্টের নামের ওপর, কোনো ট্রাইবের ওপর কোশ্চেন আসলো, যদি মনে হয় তাতে তোমার নলেজ কম আছে, তাহলে এই কোশ্চেনটা লিখবে, বিকজ এই কোশ্চেনটাতে জেনারেল কোশ্চেন, এটা জেনারেল কোশ্চেন। ঠিক আছে, সো দ্যাট ইজ হচ্ছে কি কি লিখতে পারি আমরা। কোথায় লিখলাম আমি একটু আগে? 1 2 1 2 3 5, এইবার 6 অথবা 8। যার মনে হবে পার্টিকুলার ট্রাইবের নামটা, লোধা ট্রাইবদের সম্পর্কে জানো, তারা 6 লিখবে। যাদের মনে হবে জানো না, তোমরা জেনারেল অ্যান্সারটা লিখতে পারবে, তারা 8 লিখবে। সেফ অপশন যদি জিজ্ঞেস করো দিদি সেফ অপশন কোনটা হবে, 8 উইল বি দ্য সেফ অপশন। 1 2 3 5 8 এটা সেফ অপশন হবে, বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আবারও বলে দিচ্ছি, আমি যে অ্যান্সারটা লিখতে পারবো সেটা যে তুমি লিখতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, বা তুমি যেটা পারবে সেটা যে আমি পারবো তারও কোনো গ্যারান্টি নেই। এক একজন এক একটা টপিকে বেশি ভালো হয়ে থাকে, এবং তার নিজের ব্যক্তিগত নলেজের উপর, ব্যক্তিগত চয়েসের উপর বেস করে আমরা কোশ্চেন চুজ করবো। সো আমাদের 1 আর 5 তো কমন থাকছে, তার সাথে হচ্ছে এখান থেকে 2টো, এখান থেকে 1টা, বা এখান থেকে 1টা, এখান থেকে 2টো। তার মানে ইদার 2:3 অথবা 3:2, এই জিনিসটা আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে করে আমরা 2024-এর একটা কোশ্চেন কেন দেখলাম, বিকজ আমরা এমনি তো টপিক ওয়াইজ তো প্রিভিয়াস ইয়ার সলভ করবোই, বাট একটা কোশ্চেন আলোচনা করলে কি হয়, একটা আন্দাজ থাকে যে ও আচ্ছা, তার মানে মেন্সে এক্সামে কোশ্চেনটা এরকম আসবে। আর রিসেন্ট টাইমেরটাই সব থেকে দেখা সেফ হবে, কারণ তার মানে বুঝতে পারবে এখন ট্রেন্ডে কি চলছে। এরপরে 25-এর এক্সাম হয়ে গেলে আমরা 25-এর কোশ্চেন আলোচনা করব। আচ্ছা, বলো, কারোর কোনো ডাউট থাকলে, আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে। না দি, ডাউট নেই, ঠিক আছে। শুধু কোয়েশ্চেন লেন্দি অনেকটা লিখতে হবে, এটুকু বুঝতে পেরেছি। একদম, কোশ্চেন লিখতে হবে, প্লাস পেজ মেনটেন করতে হবে। পেজ যেরকম দেওয়া থাকবে পেজে সেভাবে করেই লিখতে হবে, নিজের ইচ্ছে মতো করে লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, কারোর নম্রতা, কোনো প্রশ্ন, কোনো কিছু ডাউট জিজ্ঞাসা থাকলে বলতে পারো। কালকে থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলো, তোমাদের কিরকম ক্লাস করালে সুবিধা হয়? স্ক্রিন রেকর্ডিং ক্লাস দিলে ভালো হবে, নোটটাকে সামনে রেখে বুঝিয়ে আন্ডারলাইন করে স্ক্রিন রেকর্ডিং করে আইপ্যাডে ক্লাস দিলে ভালো হবে, নাকি হোয়াইট বোর্ডে যেরকম ভাবে তোমাদের নর্মাল ক্লাস করাই সেভাবে ক্লাস করালে সুবিধা হবে? কোনটা করালে ভালো হবে সেটা বলো তো। আমি যেরকম 2 রকমই করে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। জানুয়ারি মাসের ব্যাচটাতে এখনো কিছু কিছু ক্লাস আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে থাকি। নম্রতা মনে হয় জানুয়ারির ব্যাচে, তাই তো? তোমাদের কিছু কিছু ক্লাস স্ক্রিন রেকর্ডিং দেওয়া হয়। হ্যাঁ, এমনি আমার তো মনে হয় স্ক্রিন রেকর্ডিং ক্লাস করালেই ভালো হয়। স্ক্রিন রেকর্ডিংটাতে কি নোটটা সামনে থাকে, তোমাদের একটা বুঝতে সুবিধা হয় যে কোনটা পড়াচ্ছি, আন্ডারলাইন করে ওখানটাতে দেখাতে, হ্যাঁ দেখাতে সুবিধা হয়। প্লাস এখন তো অসুবিধা নেই, আইপ্যাডে 2টো স্ক্রিন রেকর্ড পাশাপাশি রাখা, মানে 2টো পিডিএফ পাশাপাশি রাখা যায়। ধরো একটা আমি হোয়াইট পেজ রাখলাম, সেটাতে আমি যা আকার থাকবে, লেখার থাকবে লিখে দিলাম, আর একটা সাইডে নোটটা থাকলো। সেভাবে করে পিপিটি বানিয়েও ক্লাস করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং তোমরা ওটা পরে এনি নাম্বার অফ টাইম অ্যাক্সেস করতে পারবে। আমি কয়েকটা ক্লাস ওভাবে দিচ্ছি, দেখো যদি ভালো লাগে
পছন্দ হয় একটা সপ্তাহ ওইভাবে ক্লাস করাই, যদি দেখো যে ভালো লাগছে ওভাবে সুবিধা হচ্ছে তাহলে বলবে, ঠিক আছে। আর যদি মনে হয় যে হোয়াইট বোর্ডে যেরকম ক্লাস করাচ্ছি, আমি যদি ওই বাড়িতে বারাসাতে যদি থাকি তাহলে আমি হোয়াইট বোর্ডে করাতে পারি, অসুবিধা নেই। যখন আমি এখানে থাকবো তখন আমি স্ক্রিন রেকর্ডিং ক্লাসই দেবো, ঠিক আছে, কারণ এখানে আমার যেহেতু বোর্ডের ব্যবস্থা নেই, তো এখানে আমি ক্লাস করে আইপ্যাডে স্ক্রিন রেকর্ড দেবো। আর যদি আমি ও বাড়িতে থাকি, কারণ ইউটিউবে অনেকদিন ধরে সমস্যা হচ্ছে, ইউটিউবে লাইভটা হচ্ছে না, ইউটিউবে কি প্রবলেম হয়েছে কে জানে, স্ক্রিন যে একটা আগে যে লাইভটা করতাম সেই লাইভটা এখন আর হয় না, খুব সমস্যা হচ্ছে, মানে স্ক্রিনটা পুরো ব্ল্যাক আসছে, এখন ইউটিউবেরই প্রবলেম মনে হয় ওটা। কারণ নর্মালি অন্য চ্যানেলগুলোর থেকে তো বা অন্য জায়গা থেকে সবই ভিডিও টিডিও সবই হচ্ছে, শুধুমাত্র লাইভটাই হচ্ছে না দেখছি। তো আমি দেখি, চেষ্টা করে দেখবো যদি হয়, আর না হলে আপাতত এই একটা সপ্তাহ আমি তোমাদের স্ক্রিন রেকর্ড ক্লাস দিচ্ছি, দেখো সুবিধা হলে তাহলে আমাকে বলবে, তাহলে ওটাই কন্টিনিউ রাখবো, তোমরা এনি নাম্বার অফ টাইম পরে ওটা দেখতেও পাবে। ওটাতে আচ্ছা ঠিক আছে, ওটাতে আজকে নোটটা শেয়ার করে দিও, তাহলে প্রিন্ট করে নেব। কোনটা বলো? আজকে নোট তুমি যে নোট, হ্যাঁ নোটটা হ্যাঁ হ্যাঁ, কালকে আচ্ছা করাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নোটটা হ্যাঁ, নোট পাঠিয়ে দেবো আমি গ্রুপে, এই তো একটু ক্লাসটা শেষ করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম, তাহলে নেক্সট কালকে ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ দিদি, আচ্ছা থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, আচ্ছা কমপ্লিট করলাম। একটু বন্ধ করে দে ফোনটা।